আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, স্বাগতম জানাচ্ছি বই কথা কয় চ্যানেলে। আজ আমরা শুনব আমি মেজর ডালিম বলছি, বইটির তৃতীয় পর্ব। আগের পর্বগুলোতে আমরা জাতীয় ও রাজনৈতিক পটভূমির কিছু অজানা অধ্যায়ের সঙ্গে পরিচিত হয়েছে, যা আমাদের ইতিহাসের এক গভীর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। এবার আমরা আরও গভীরে প্রবেশ করব এবং মেজর ডালিমের অভিজ্ঞতার সাথে পরিচিত হব। চলুন শুরু করা যাক আজকের পর্ব। দিল্লির অভিজ্ঞতা। দিল্লিতেই আমাদের মিশ্র অভিজ্ঞতা হয়। উষ্ণ অভ্যর্থনায় আমরা খুশি হয়েছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ভারতীয় নীল নকশা আমাদের হতাশ করেছিল। ভারতীয় কর্তৃপক্ষের প্ল্যান অনুযায়ী 20 এপ্রিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে নিজেদের সারেন্ডার করলাম রাষ্ট্রপতি ভবনের সাউথ ব্লকে। সেখানে আমাদেরকে জেনারেল ওবান সিং, যিনি তৎকালীন সময়ে প্রধান ছিলেন, ওনার হাতে আমাদের হস্তান্তর করা হলো। তখন থেকেই আমরা রইলাম তার নিয়ন্ত্রণে। ব্রিগেডিয়ার নারায়ণ নামের এক ভদ্রলোক হলেন আমাদের সার্বক্ষণিক সঙ্গী। 4 দিন 4 রাত্রি আমাদের কঠিন সওয়াল সেশন চলল। সেশনগুলো পরিচালনা করেছিলেন বিভিন্ন গোয়েন্দা বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞরা। আমরা যতটুকু সম্ভব সোজাসুজি এবং সত্য জবাবই দেওয়ার চেষ্টা করেছিলাম। একদিন বিকেলে জনাব A.K. রায় দুজন ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমাদের সাথে দেখা করতে এলেন। ভদ্রলোক দুজন ছিলেন জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেন। জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেন দ্বিতীয় ও তৃতীয় সচিব হিসেবে পাকিস্তান দিল্লি মিশনে কর্মরত ছিলেন। প্রবাসী সরকার 17 এপ্রিল ঘটিত হওয়ার খবর জেনে তারা দুজনে দূতাবাস থেকে ডিফেক্ট করে ভারতীয় সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। ভারত সরকার তাদের রাজনৈতিক আশ্রয় প্রদান করে তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। তাদেরকেও আমাদের মতো গোপন আরেকটি সেফ হাউসে রাখা হয়েছে। আমাদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ দুজন তরুণ অফিসারও জীবনের ঝুঁকি নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে ঝাঁপিয়ে পড়েছেন। খুব খুশি হলাম ওদের পেয়ে। তারাও খুশি হলেন আমাদের সাথে সাক্ষাৎ করে। ওরা বাংলাদেশের সংগ্রাম সম্পর্কে আমাদের অনেক কিছুই বলেছিলেন। আমাদের মতো অভিজ্ঞ অফিসার যুদ্ধক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, তারা সে কথাও উল্লেখ করলেন। ইতিমধ্যে আমরা ব্রিগেডিয়ার নারায়ণকে জিজ্ঞেস করেছিলাম মুজিবনগর সরকারের সাথে আমাদের বিষয়ে ভারত সরকার কোনো যোগাযোগ করেছে কিনা। জবাবে ব্রিগেডিয়ার জানিয়েছিলেন যোগাযোগ করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের অস্থায়ী সরকারের কয়েকজন নেতা আসছেন দিল্লিতে। তাদের কাছেই আমাদের হ্যান্ডওভার করে দেওয়া হবে। এটা ছিল আমাদের জন্য একটি বিশেষ সুখবর। অবশেষে একদিন প্রতিনিধি দল এসে পৌঁছল। জনাব তাজউদ্দিন আহমেদ, জনাব খন্দকার মোস্তাক আহমেদ এবং কর্নেল ওসমানী এরাই প্রতিনিধি দলের মূল ব্যক্তি। বৈঠকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন হঠাৎ করে বললেন, ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে আমাদের আরও সপ্তাহ 2 দিল্লিতেই থাকতে হবে। এ সময় ভারতীয় বিভিন্ন এজেন্সির বিশারদরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্রিফিং দেবেন এবং স্পেশালাইজড অফিসার হিসেবে আমাদের যুদ্ধে যোগদানের পর যে বিশেষ দায়িত্ব দেয়া হবে সে বিষয়েও বিস্তারিত জানাবেন। তার সিদ্ধান্ত শুনে কিছুটা অবাক হলাম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের দায়িত্ব সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছ থেকে না জেনে ভারতীয় সরকারের প্রতিনিধিদের কাছ থেকে ব্রিফিং নিতে হবে কেন? তাহলে আমাদের সংগ্রামের প্রতি ভারত সরকারের সহানুভূতি নিঃস্বার্থ নয়। বুঝতে পারলাম ভারত সরকারের যথেষ্ট প্রভাব রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের উপর। মুজিবনগর সরকার স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে ভারত সরকারের মনোভাবকে বিশেষ গুরুত্ব দিয়ে সব সিদ্ধান্ত গ্রহণ করছে। কেমন যেন ঘোলাটে ঠেকল ব্যাপারটা। বেশ কিছু প্রশ্ন দেখা দিল মনে। বাংলাদেশের সংগ্রাম কাদের সংগ্রাম? কাদের নিয়ন্ত্রণে সংঘটিত হচ্ছে এ যুদ্ধ? ভারত নেপথ্যে থেকে কি স্বার্থে কলকাঠি নাড়ছে? পৃথিবী সব দেশের স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম জাতীয় সংগ্রাম হিসেবে সংগঠিত হয়েছে জাতীয় সরকারের অধীনে। আমাদের বেলায় এর ব্যতিক্রম কেন? কেন তড়িঘড়ি করে প্রবাসে দলীয় আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত করা হলো ভারত সরকারের প্রচ্ছন্ন অনুমোদনে? জাতীয় মুক্তি সংগ্রামে নিয়োজিত আপামর জনগণের উপর আওয়ামী লীগের নেতৃত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য কি? আইয়ুব বিরোধী রাজনৈতিক সংগ্রাম থেকে শুরু করে 69-এর গণ আন্দোলন সবকিছু সংগঠিত হয়েছিল পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সবগুলো রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায়। সেক্ষেত্রে আওয়ামী লীগের একলা চল নীতি কী কারণে সমর্থন করছে ভারত সরকার? পরদিন আমাদের স্থানান্তরিত করা হলো দিল্লির পালাম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গ্যারিসন এলাকার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে।
সেখানে পরিচয় হলো মেজর সুরজ সিং এর সাথে। পাকানো স্বাস্থ্যের অধিকারী মেজর সুরজ সিং একজন বিচক্ষণ কমান্ডো এবং ইনসার্জেন্সি এবং কাউন্টার ইনসার্জেন্সি এক্সপার্ট। ব্রিগেডিয়ার নারায়ণও তাই। এরা দুজনেই আমাদের মূল শিক্ষক। আমাদের জন্য 2 সপ্তাহের একটি ক্র্যাশ কোর্স এর বন্দোবস্ত করা হয়েছে। পাঠ্যক্রমের মধ্যে ইনসার্জেন্সি অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি, গেরিলা ওয়ারফেয়ার, আরবান ওয়ারফেয়ার, জাঙ্গল ওয়ারফেয়ার, শেল আর্মস, এক্সপ্লোসিভ, আনআর্মড কমব্যাট সব কিছুই রয়েছে। স্পেশালাইজড অফিসার হিসেবে আমরা 3 জনই এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। তবুও যুদ্ধক্ষেত্রে যোগ দেবার আগে আমাদের জ্ঞানকে ঝালাই করে নেবার সুযোগ পেয়ে ভালোই হলো। শুরু হলো আমাদের প্রশিক্ষণ। এই সমস্ত বিষয়গুলোর পাশাপাশি চলল স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত ব্রিফিং। 25শে মার্চ রাতে পাকিস্তান আর্মির শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন পূর্ব পাকিস্তানে অবস্থিত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট, পুলিশ, ইপিআর, আনসার, মুজাহিদ প্রভৃতি সংগঠনের বাঙালি সদস্যরা। তাদের কেন্দ্র করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয়েছে মুক্তি সংগ্রাম। এই সংগ্রামে যোগ দিয়েছে দলমত নির্বিশেষে ছাত্র, শ্রমিক, কৃষক ও অন্যান্য পেশাধারী জনগণের বৃহদাংশ। ভারত সরকার বাংলাদেশের ঘটনাবলী অতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে লক্ষ লক্ষ শরণার্থী। এভাবেই ভারত সরকার সরাসরিভাবে জড়িয়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে, অনেকটা মানবিক কারণেই। স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা স্বাধীনতার সংগ্রামকে ফলপ্রসূ করে গড়ে তোলার জন্য প্রয়োজন রাজনৈতিক নেতৃত্বের। আওয়ামী লীগকেই দিতে হবে সেই নেতৃত্ব। এর জন্যই প্রতিষ্ঠিত করা হয়েছে অস্থায়ী আওয়ামী লীগ সরকার। ভারত আওয়ামী লীগ ও অস্থায়ী বাংলাদেশ সরকারকে বিশ্বাস করে। প্রাথমিক পর্যায় থেকেই আওয়ামী লীগের নেতৃত্ব সংগঠিত করে তুলতে হবে এ সংগ্রাম। আওয়ামী লীগ ও সদ্য গঠিত প্রবাসী সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল, ভিন্ন কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী গ্রুপ কিংবা ব্যক্তি কাউকেই কোনো সাহায্য করবে না ভারত সরকার। আওয়ামী লীগ সরকারের একক কর্তৃত্ব অস্বীকার করে বিরোধিতা করতে পারে মূলত 2টি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। প্রথমত, পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন সব সদস্যরাই দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব করেছে। তাদের কেন্দ্র করেই শুরু হয়েছে প্রতিরোধ সংগ্রাম। তাই এ সংগ্রামের কর্তৃত্ব দাবি করে তারা ক্ষমতা লিপ্সু হয়ে আওয়ামী লীগের নেতৃত্ব চ্যালেঞ্জ করে বিদ্রোহী হয়ে উঠতে পারেন। দ্বিতীয়ত, হুমকি আসতে পারে চরমপন্থী নকশালীদের কাছ থেকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রবেশ ঘটেছে চরমপন্থীদের। তাছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম প্রভৃতি প্রদেশে নকশালী তৎপরতা ক্রমবর্ধমান। ভারতের পূর্বাঞ্চলের নকশালীরা বাংলাদেশের চরমপন্থীদের সাথে এক হয়ে স্বাধীনতা সংগ্রামের সুযোগে মিলিত হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তৎপর হয়ে উঠতে পারে। এই মিলিত শক্তি আবার একত্রিতভাবে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব নিজেদের হাতে কুক্ষিগত করে নেবার চেষ্টাও করতে পারে ওই সমস্ত অঞ্চলের চলমান বিচ্ছিন্নবাদী সংগ্রামে। এ সমস্ত ক্ষমতা লিপ্সু শক্তিসমূহকে সমূলে উৎপাটন করে যুদ্ধাবস্থায় এবং যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নিশ্চিত করার পরিকল্পনা ও উদ্যোগ এখন থেকেই গ্রহণ করা উচিত বলে ভারত সরকার মনে করে। একইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যাতে কোনো ক্রমেই ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে না দাঁড়ায় বিচ্ছিন্নতাবাদীদের চক্রান্তের ফলে, তার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এ ব্যাপারে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীও একমত হয়েছেন। যৌথ উদ্যোগে একটি পরিকল্পনাও প্রণীত হয়েছে। ঠিক হয়েছে, আওয়ামী লীগ কর্মীদের মধ্য থেকে বাছাই করা কর্মীদের নিয়ে একটি বিশেষ রাজনৈতিক সশস্ত্র বাহিনী গঠন করা হবে। এ বাহিনীর সদস্য সংখ্যা হবে 1 লক্ষ। বিশেষ ট্রেনিং ক্যাম্পে ওদের প্রশিক্ষণ দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায়। এ বাহিনীর রিক্রুটমেন্ট, ডিপ্লয়মেন্ট, ট্রেনিং সবকিছুই থাকবে মুক্তি বাহিনীর কমান্ডের আওতার বাইরে। এ বাহিনী সরাসরিভাবে নিয়ন্ত্রিত হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা। এদের সশস্ত্র করা এবং পরিচালনা করার দায়িত্ব নেবে ভারত সরকার। ভারত সরকারের তরফ থেকে এ বাহিনী গঠনের মূল দায়িত্বে থাকবেন জেনারেল ওবান সিং। এদের মূল কাজ হবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতাকে টিকিয়ে রাখা। প্রশিক্ষণের পর এদের দলে দলে পাঠানো হবে বাংলাদেশের ভেতরে মুক্তিযুদ্ধের শেষ অধ্যায়ে। ভেতরে গিয়ে নিজেদের অবস্থানকে সুসংহত করে তারা প্রস্তুত হয়ে থাকবে আওয়ামী লীগ সরকারের প্রতি
যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য। এ বাহিনীর নাম রাখা হবে BLF, মানে বাংলাদেশ লিবারেশন ফোর্স। যুদ্ধকালে এবং স্বাধীনতার পরে পর্যায়ক্রমে ওই বাহিনীর নাম রাখা হয় মুজিব বাহিনী এবং কুখ্যাত রক্ষী বাহিনী। বাংলাদেশ সরকার আমাদের 3 জনকে মনোনীত করেছে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় এই BLF গঠন করার জন্য। আমাদের টোটালি নন পলিটিক্যাল মনে করে এবং মুজিবুর রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা দেখেই বোধহয় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমাদের পেশাগত যোগ্যতা, সাহস, অন্ধ দেশপ্রেম, ব্যাকগ্রাউন্ড এবং সিনসিয়ারিটি সম্পর্কে নিশ্চয়ই কনভিন্স হয়েছিলেন 2 সরকারের সংশ্লিষ্ট মহল। সুদূর প্রসারী এ নীল নকশা এবং ভারত সরকারের মনোভাব জানতে পেরে অনেক কিছুই পরিষ্কার হয়ে উঠল। গত কয়েকদিন যাবৎ মনে যে সমস্ত প্রশ্নগুলো দেখা দিয়েছিল সেগুলোর অনেকগুলোরই জবাব পেয়ে গেলাম। যান বাজি রেখে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, অকাতরে প্রাণ দিতে কুণ্ঠিত হচ্ছেন না যারা, তাদের প্রতি কি অবিশ্বাস! ক্ষমতা কক্ষিগত করার জন্য নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধাদের নির্মূল করার কি ভয়ানক ষড়যন্ত্র! শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে কি চরম বিশ্বাসঘাতকতা! চাণক্য বুদ্ধির এ নীল নকশা ফাটল সৃষ্টি করবে জাতীয় ঐক্যে। জাতি হয়ে পড়বে বিভক্ত। ফলে স্বাধীন বাংলাদেশের ভিত হয়ে উঠবে দুর্বল। নস্যাৎ হয়ে যাবে জাতীয় সংগ্রামী চেতনা। অন্তর্দ্বন্দ্বে জর্জরিত দুর্বল বাংলাদেশ পরিণত হবে একটি করদ রাজ্যে। নাম সর্বস্ব বাংলাদেশের খোলসে অর্থহীন হয়ে পড়বে স্বাধীনতা। 8 কোটি বাংলাদেশির মুক্তির আকাঙ্ক্ষা পথ হারাবে বিশ্বাসঘাতকতার চোরাবালিতে। একই সাথে নির্মূল করা হবে ভারতের বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতার সংগ্রামগুলোকেও। মন বিদ্রোহ করে উঠল। এই চক্রান্তের অংশীদার হতে পারব না। প্রতিরোধ গড়ে তুলতে হবে এ নীল নকশার বিরুদ্ধে। যুদ্ধক্ষেত্রে গিয়ে বুঝিয়ে বলতে হবে সহযোদ্ধাদের। ঐক্যমত্য সৃষ্টি করতে হবে মুক্তিযোদ্ধাদের মধ্যে, অতি সংগোপনে। অন্যের দেয়া নামে মাত্র স্বাধীনতা নয়, প্রকৃত স্বাধীনতাই অর্জন করতে হবে। নিজেদের শক্তির উপর নির্ভরশীল হয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমাদের। শিক্ষা নিতে হবে গণচীন, ভিয়েতনাম, আলজেরিয়া প্রভৃতি দেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস থেকে। 1971 সালের 25-26 মার্চের কালোরাত্রি, মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি এবং যুদ্ধ সম্পর্কে মিসেস ইন্দিরা গান্ধীর দৃষ্টিভঙ্গি সম্পর্কে মেজর রফিকুল ইসলাম PSC তার বই সামরিক শাসন ও গণতন্ত্রের সংকট এই বইয়ে লিখেছেন, 25 মার্চের রাতে সামরিক জান্তার পাশবিক ক্র্যাকডাউনের পর যেহেতু ওই ধরনের কোনো সামরিক অভিযানের মোকাবেলা করার কোনো প্রস্তুতি আওয়ামী লীগের ছিল না, সেই পরিপ্রেক্ষিতে নেতাদের সবাই ভারতে পালিয়ে গিয়ে কলকাতায় আশ্রয় গ্রহণ করেন। মিসেস ইন্দিরা গান্ধী অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা পণ্ডিত জওহরলাল নেহেরুর যোগ্য উত্তরাধিকারী দীর্ঘদিন যাবৎ এ ধরনের একটি সুযোগেরই অপেক্ষায় ছিলেন। শ্রীমতী গান্ধী এই সুবর্ণ সুযোগের সময় মতো যথাযথ সদ্ব্যবহারই করলেন। ভারত যে শুধুমাত্র তাদের দীর্ঘদিনের প্রধান ও 1 নম্বর শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দেশটিকে দুর্বল করতে সক্ষম হয় তাই নয়, এই মুক্তিযুদ্ধের আবরণে সাফল্যের সাথে পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের প্রগতিশীল বিচ্ছিন্নতাবাদী জাতীয় মুক্তি সংগ্রামগুলোকেও নস্যাৎ করতে সক্ষম হয়। 25-26 মার্চ 1971-এর বিভীষিকাময় কালোরাত্রির প্রত্যক্ষ সাক্ষী খালাম্মা, নিম্মি এবং বাপ্পি 25-26 মার্চের আর্মি অপারেশন এবং এর ভয়াবহ পরিণামের জীবন সাক্ষী। তাদের বর্ণনা লোমহর্ষক এবং এক করুণ উপাখ্যান। ফেব্রুয়ারির শেষে মা মানে খালাম্মা কলকাতা থেকে ঢাকায় আসেন। উদ্দেশ্য দেশের অবস্থা দেখে শুনে প্রয়োজন হলে আমাকেই ও নিম্মিকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে যাবেন। 25 মার্চ রাতে প্রায় 10টা অবধি তিনি শেখ সাহেবের বাসাতেই ছিলেন। 32 নম্বর ধানমন্ডি থেকে লালবাগের বাসায় ফেরেন রাত প্রায় 10:30টায়। বাসায় ফেরার পর সবাই তাকে ধরে বসলাম। নেতা কি বললেন? মা শুকনো বিচলিত কণ্ঠে জবাব দিলেন। নেতাকে অনেক বোঝানোর পরও তিনি আন্ডারগ্রাউন্ডে যেতে রাজি হলেন না। পার্টির নেতাকর্মীরা, ছাত্র নেতারা, অন্যান্য অনেকেই আসন্ন সামরিক অভিযান সম্পর্কে শেখ মুজিবকে সতর্ক করে দিয়ে অনুরোধ জানিয়েছিলেন। পাক বাহিনী যদি জনগণের উপর ঝাঁপিয়েই পড়ে, তখন জনগণের পাশে থেকে প্রতিরোধ সংগ্রামে তিনি তাদের নেতৃত্ব দেবেন, সেটাই তাদের প্রত্যাশা।
কিন্তু শেখ মুজিব রহমানের এক কথা, তিনি গণতন্ত্রে বিশ্বাসী, অস্ত্রের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। পাক বাহিনী নিরীহ জনগণের উপর শ্বেত সন্ত্রাসের স্টিম রোলার চালিয়ে দেবে এ ধারণা সম্পর্কেও তার দ্বিমত ছিল। তিনি উপস্থিত সবাইকে বলেছিলেন, প্রয়োজন বোধে সামরিক জান্তা তাকে বন্দী করবে, কারণ তাদের বিরোধ তার সাথে। কিন্তু অনেকেই যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে বর্তমানের দ্বন্দ্ব শুধু সামরিক জান্তা ও শেখ মুজিবুর রহমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকের দ্বন্দ্ব সামরিক জান্তা এবং বাংলাদেশের জনগণের মধ্যে। এ সত্যতা অস্বীকার করা হবে মারাত্মক ভুল। বাংলাদেশের প্রতিটি মানুষ আজ স্বাধীনতার জন্য উন্মুখ, যে কোনো ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত। এক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব হবে তাদেরকে সংগঠিত করে যে কোনো অবস্থার মোকাবেলা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকা। সামরিক অভিযানের মোকাবেলায় প্রয়োজন বোধে অস্ত্র হাতে তুলে নিতে হতে পারে। এর জন্য মানসিকভাবে নেতৃত্ব ও জনগণকে তৈরি থেকে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া উচিত। এতেই কমবে সার্বিক ক্ষয়ক্ষতি, জনগণ ছিনিয়ে নিতে পারবে তাদের স্বাধীনতা। কিন্তু শেখ মুজিব কোনো যুক্তি গ্রহণ করলেন না। তার শেষ কথা, 27শে মার্চ দেশব্যাপী হরতাল পালিত হবে। এই কর্মসূচি ঘোষণা করে তিনি সবাইকে বিদায় করলেন। ঘোষণার সাথে এটাও তিনি বলেছিলেন, পাক বাহিনীর আক্রমণের ভয় যারা করেন তারা গোপন আস্তানায় গা ঢাকা দিতে পারেন। সেদিন রাতে যারা 32 নম্বর ধানমন্ডিতে সমবেত হয়েছিলেন তারা তার নেতিবাচক মনোভাবে হতাশ হয়েই ফিরে গিয়েছিলেন তার ঘোষণা শোনার পর। মাও ফিরে এসেছিলেন চিন্তিত মন নিয়ে। যেখানে সবাই ধারণা করছে পাক বাহিনী সামরিক অভিযান চালাবে, সেখানে শেখ মুজিব ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের কি কোনো কিছু করার নেই? জনগণকে সে ধরনের শ্বেত সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার কোনো দায়িত্বই কি নেই জনাব শেখ মুজিব ও তার দলের? তাহলে সেই চরম পরিস্থিতির হাত থেকে সাধারণ নিরস্ত্র জনগণকে বাঁচাবে কোন নেতৃত্ব? শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগকেই তো নেতৃত্বের স্থানে মেনে নিয়েছে দেশবাসী। তাদের ডাকেই তো সাড়া দিয়ে সংগ্রামকে এ পর্যায়ে নিয়ে এসেছে জনগণ অনেক ত্যাগের বিনিময়। সংগ্রামের চরম পর্যায়ে কেন তবে নেতা শেখ মুজিব পিছিয়ে যাচ্ছেন জনগণকে আগে ঠেলে দিয়ে? এই সমস্ত প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেয়ে মা চিন্তিত হয়ে পড়েছিল, আতঙ্কিত হয়ে উঠেছিল তার স্পর্শকাতর মন। সচেতন বিবেক তার কিছুতেই মেনে নিতে পারছিল না নেতার এ ধরনের নেতিবাচক সিদ্ধান্ত। সব বৃত্তান্ত শুনে আমরা সবাই হতবাক। এটাই যদি শেষ সিদ্ধান্ত হয়ে থাকে তবে কি আর করার আছে? শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় অতিবাহিত করা ছাড়া কিছুই করার নেই। একমাত্র সময়ই বলতে পারবে শেখ মুজিবের চিন্তা ভাবনা ও তার সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু। মার সিদ্ধান্ত অনুযায়ী আজ রাতটা সবাই জেগেই কাটাবো ঠিক হলো। বাবুল ও আমি খাবার পর কিছুক্ষণের জন্য বাইরে বের হলাম অবস্থা বুঝে আসার জন্য। রাত প্রায় 11:30 দিকে ফিরে এসে জানালাম নিউ মার্কেট ইউনিভার্সিটি এলাকায় আর্মি টহল দিচ্ছে। রেডিও স্টেশনেও কড়া আর্মি নিরাপত্তা বহাল করা হয়েছে। সমস্ত শহর ছেয়ে গেছে আর্মিতে। রাত বেশ গভীর। হঠাৎ ঘর শব্দ করে কিছু একটা এগিয়ে আসছে বলে মনে হলো। শব্দটা ভালো করে শুনে আমি বললাম, শহরে ট্যাঙ্ক নামানো হয়েছে। ওই বিকট ঘর শব্দটা ট্যাঙ্ক চলার শব্দ। শহরে এত রাতের ট্যাঙ্ক কেন? এক অজানা আশঙ্কায় সবার চোখ মুখ শুকিয়ে গেল। দেয়াল ঘড়িটাতে সময় এগিয়ে চলছে টিক টিক। রাত প্রায় 12টা। আচমকা রাতের নীরবতা ভেঙে গর্জে উঠল কামান, মর্টার, ট্যাঙ্ক, মেশিন গান, রিকোয়েলেস রাইফেল। কেঁপে উঠল গোটা ঢাকা শহর। জানালার কয়েকটি কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল ভূকম্পনে। ঘটনার আকস্মিকতায় সবাই হুমড়ি খেয়ে পড়লাম ঘরের মেঝেতে। আমি তড়িৎ গতিতে ঘরের আলো নিভিয়ে দিলাম। সব রকম অস্ত্র নিয়ে পাক বাহিনী ঝাঁপিয়ে পড়েছে ঘুমন্ত বাঙালি জাতির উপরে। গোলাগুলির আওয়াজ আসছে সব দিক থেকেই। হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। সমস্ত আকাশ ফ্লেয়ার ও ট্রেসারের আলোতে উদ্ভাসিত। আগুনের ফুলকির মতো ছুটে চলেছে অগণিত ট্রেসার বুলেট। আজিমপুর, নিউ মার্কেট, পিলখানা, ইউনিভার্সিটি এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আকাশে পেঁচিয়ে উঠে যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। অল্পক্ষণ পরে আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা গেল মানুষের মরণ কান্না, আহতের আর্তনাদ, আবাল বৃদ্ধ বনিতার মৃত্যু যন্ত্রণার হাহাকার পরিষ্কার শোনা যাচ্ছিল। শ্বেত সন্ত্রাসের পাশবিক তাণ্ডব লীলায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে থাকলাম সবাই।
এভাবেই কেটে গেল রাত। সকাল হলো। পোড়া বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। রেডিও খুলতেই শোনা গেল বিশেষ জরুরি ঘোষণা। গতকাল মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়েছে। জনগণকে বাইরে বেরোতে মানা করা হচ্ছে। জাতীয় স্বার্থ বিরোধী কার্যকলাপের সাথে না জড়ানোর জন্য হুঁশিয়ারি করে দেয়া হচ্ছে সবাইকে। কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কিছুই করার নেই। শেখ মুজিব ও তার দলের চিন্তাভাবনা ভুল প্রমাণিত হলো। আমরা সবাই নেতার কথাই ভাবছিলাম। ক্ষণিকের জন্য মনে ভেসে উঠেছিল তার চেহারাটা। নেতা কি অবস্থায় আছেন? আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দই বা কোথায়? কারফিউ চলছে, বেরোবার কোনো উপায় নেই। বাসায় দরজা জানালা বন্ধ করে পুরো 26শে মার্চ সবাই অন্তরীণ হয়ে থাকলাম। সন্ধ্যার পর আবার গোলাগুলি, আর্তনাদ, মিলিটারি বহনকারী যানবাহন চলাচলের শব্দ, ভারী বুটের আওয়াজ রাস্তায়। নিশ্চুপ হয়ে আলো নিভিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দোয়া কালাম পড়তে থাকলেন সবাই। অত্যন্ত অসহায় অবস্থা। যে কোনো মুহূর্তে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়তে পারে জল্লাদ বাহিনী। শুরু হতে পারে লুটতরাজ, মারপিট, ধর্ষণ। বাড়ির সবচেয়ে নিরাপদ স্থানে লুকিয়েছিলাম আমি, বাবুল, মুন্নি, নন্নি এবং মাও। মেয়েদের সবাইকে ছাদে পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখা হলো। চরম যে কোনো অঘটন ঘটার প্রতীক্ষায় অসহায় চেতনাহীন অবস্থায় বসে রইলেন মুরব্বীরা। সময় কাটছিল না কিছুতেই। ভোর হলো এক সময়। সূর্যের আলোয় প্রাণ ফিরে পেয়ে জীবন্ত হয়ে উঠলাম সবাই। রেডিও খুলতেই ঘোষণা শোনা গেল, সরকার কিছু সময়ের জন্য কারফিউ তুলে নিয়েছে সাধারণ জনগণের সুবিধার্থে। ঘর থেকে সামনের রাস্তায় বেরিয়ে এলাম। 5 থেকে 6 জন ইপিআর এবং বাঙালি সৈনিকদের একটি ছোট দল ছুটে আসছে দেখতে পেলাম। তাদের মধ্যে 2 জন গুরুতরভাবে আহত। রক্তে ভেসে গেছে ওদের পরিধেয় কাপড় চোপড়। কাছাকাছি পৌঁছে তাদের একজন আকুতি জানালো, ভাই একটু পানি দেন। বললাম, নিশ্চয়ই, আসুন আমাদের বাসায়। না ভাই, আমাদের সময় নেই। অতি কষ্টে পালিয়ে বেঁচেছি। নদীর ওপারে না পৌঁছার আগে আমরা নিরাপদ নই। খানশিরারা আমাদের মতো সবাইকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। দেখতে পেলে রক্ষা নেই, কুকুরের মতো গুলি করে মারবে। আমি দৌড়ে গিয়ে বাবুরের সহায়তায় বালতি করে পানি এনে তাদের খাওয়ালাম। পানি খাবার পর ওরা কিছুটা প্রকৃতস্থ হলো। আপনাদের এই অবস্থা কেন? জিজ্ঞেস করলাম। ভাই, হানাদার বাহিনী সব শেষ করে ফেলেছে। তারা মাঝরাতে অতর্কিতে হামলা করে পিলখানা, পুলিশ লাইন ও ক্যান্টনমেন্টের বাঙালি ইউনিটগুলোর উপর। ঘুমন্ত অবস্থায় মারা গেছে হাজার হাজার সৈনিক। যারা পেরেছে তারা পালিয়ে বেঁচেছে আমাদের মতো। বস্তিগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ইউনিভার্সিটির হলগুলোকে গোলার ঘায়ে ধূলিসাৎ করে দেয়া হয়েছে। মারা গেছে অসংখ্য ছাত্রছাত্রী। সমস্ত শহরে আর্মি টহল দিচ্ছে। কাউকে দেখে এতটুকু সন্দেহ হলেই গুলি করে হত্যা করা হচ্ছে। আপনাদের মতো তরুণরাই ওদের টার্গেট। ভাই, আপনারাও পালান, চলে যান শহর ছেড়ে গ্রামে। হানাদার বাহিনীর কবল থেকে জাতিকে বাঁচাতে হলে গড়ে তুলতে হবে প্রতিরোধ সংগ্রাম। এই সংগ্রামে আপনাদের মতো তরুণ যুবকদের প্রয়োজন হবে সবচেয়ে বেশি। আচ্ছা চলি ভাই, বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। বিদায় জানিয়ে একইভাবে দৌড়ে চলে গেল ওরা। জোয়ান ভাইদের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সবাই। এই কি ব্যাপার? কি করে এতটা বর্বর আর হিংস্র হয়ে উঠতে পারল পাকিস্তানের শাসকরা? তাদের হঠকারী পদক্ষেপ পাকিস্তানের অখণ্ডতার মূলেই কুঠারাঘাত হেনেছে। এরপর পূর্ব পাকিস্তান কোনো ক্রমেই আর পাকিস্তানের অংশ হিসাবে থাকতে পারে না। স্বাধীন বাংলাদেশ কায়েম করেই এই নিক্কারজনক শ্বেত সন্ত্রাসের জবাব দিতে হবে। কারফিউ উঠিয়ে নেওয়ার সুযোগে বাইরে বেরিয়ে অবস্থাটা স্বচক্ষে একটু দেখে আসার ইচ্ছে হলো। বাসায় ফিরে প্রস্তাবটা দিতেই মা, বাবুন এবং নিম্মি সঙ্গে যেতে চাইল। কোনো যুক্তি তারা শুনল না। একা আমাকে কিছুতেই ছাড়বেন না ওরা। অগত্যা 4 জনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় অসম্ভব ভিড়। লোকজন, যানবাহন সবই ছুটে চলেছে ঊর্ধ্বশ্বাসে। সবাই চলেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ বেরিয়েছে অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। বাসার কাছেও বস্তি পুড়িয়ে দেয়া হয়েছে। সমস্ত বস্তি লোকশূন্য। নিউ মার্কেটের পাশে কাটাবন, নীলক্ষেত বস্তিরও একই অবস্থা। সমস্ত পিলখানা আর্মি ঘিরে রেখেছে। প্রতিটি রাস্তায় মেশিন গান ফিট করা খান সেনা বহনকারী ট্রাকগুলো টহল দিচ্ছে। রাস্তার স্ট্র্যাটেজিক পজিশনে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে।
ইউনিভার্সিটি এলাকা একদম ফাঁকা, থমথম করছে। ইকবাল হল, জগন্নাথ হল, রোকেয়া হল মর্টার ও ট্যাঙ্ক ফায়ারে, ইট ও কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হলগুলোর মাঠে বুলডোজার দিয়ে গণকবর খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে মৃত ব্যক্তিদের লাশগুলো। রোকেয়া হলের কাছে এ ধরনের একটি গণকবরে তাড়াহুড়া করে পুঁতে রাখা একটি লাশের দুটো পা বেরিয়ে রয়েছে দেখতে পেলাম। দেখে আঁতকে উঠলাম সবাই। মিলিটারি গাড়িগুলো থেকে খান সেনারা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখছিল আমাদের। হঠাৎ মার খেয়াল হলো, এভাবে ঘোরাফেরা করাটা মোটেও নিরাপদ নয়। বাসাবো, রামপুরা টিভি স্টেশন, কমলাপুর রেল স্টেশন, রেডিও স্টেশন ঘিরে রেখেছে শত শত আর্মি। কালো পোশাক পরিহিত মিলিশিয়া বাহিনীকেও নামানো হয়েছে। সব জায়গায় বস্তিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে দুরাতের মধ্যেই। মালিবাগে তোদের বাসায় সবার খবর নিতে গেলাম। আমাদের দেখে চাচা অবাক হয়ে গেলেন। ভীষণ রেগে গিয়ে মাকে বললেন, কোন সাহসে আপনারা বেরিয়েছেন? এখনই ফিরে যান। যত তাড়াতাড়ি সম্ভব বাসা ছেড়ে গ্রামে চলে যান নদী পার হয়ে। আমরাও সরে পড়ছি। ঢাকা শহর মোটেও নিরাপদ নয়। এখন যে অধ্যায়টি পাঠ করব, এর নাম যে স্ফুলিঙ্গ লেলিহান শিখার জন্ম দিয়েছিল। 25 থেকে 26 মার্চ 1971 সালের বিভীষিকাময় কালো রাত্রির কয়েকদিনের মধ্যে পাকিস্তান আর্মি ঢাকা শহর তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। টিভি এবং বেতারে সরকারি প্রচারণা স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করে। সমস্ত সরকারি কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে নির্দেশ জারি করা হয়। কিন্তু সমগ্র জাতি তখন যুদ্ধে নিয়োজিত। মেজর জিয়ার তুর্যধ্বনি অগ্নিশিখার সৃষ্টি করেছিল সমগ্র জাতির মধ্যে। তার ডাকে সাড়া দিয়ে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যরা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সারা দেশে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলল। শুধুমাত্র ঢাকা শহরই পাক বাহিনীর নিয়ন্ত্রণে রইল। মুক্তিযোদ্ধারা জয় করে নিয়েছিল দেশের অন্যান্য প্রায় সব অঞ্চল: চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, যশোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর। পুরো দেশটাই তখন মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, শ্রমিক, কৃষক, ছাত্র এবং আপামর জনসাধারণ যোগ দিলেন বিদ্রোহী সৈনিকদের সাথে। পুরো পূর্ব পাকিস্তানে এভাবেই তখন পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্রে। বিভিন্ন জায়গায় প্রচণ্ড লড়াই হয়। সদ্য গঠিত মুক্তিবাহিনী সব জায়গাতেই অসীম সাহসিকতার সাথে খান সেনাদের সাথে আগ্রাসনের বিরোধিতা করছিল বীর বিক্রমে এবং প্রচণ্ড সাহসিকতার সাথে। যতটুকু সম্ভব ছিল তা দিয়েই সৈনিকরা ট্রেনিং দিচ্ছিল মুক্তিযোদ্ধাদের। সবকিছুই ঘটছিল স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় ভিত্তিতে। পাক বাহিনী দেশের শহরগুলো পুনরুদ্ধার করার জন্য বিপুল পরিমাণে রিইনফোর্সমেন্ট পাঠাচ্ছিল প্রতিটি জেলা এবং মহকুমায়। ফলে এপ্রিলের মাঝামাঝি খান সেনারা শহর বন্দরগুলো দখল করে নিতে সক্ষম হয়। এর ফলে সম্মুখ যুদ্ধে না গিয়ে মুক্তিযোদ্ধারা দেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে নিজেদের পুনর্গঠিত করে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে হাজার হাজার শরণার্থী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। এদের বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন। ভারত সরকার পরোক্ষভাবে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন জানায়। এর ফলে মুক্তিযোদ্ধা কমান্ডারদের অনেকেই ভারত চলে যায় নিজেদের বাহিনী পুনর্গঠনের জন্য। কারণ সেই মুহূর্তে পাক বাহিনীর সুশিক্ষিত এবং উন্নত মানের অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তির মুখোমুখি মোকাবেলা করা কিছুতেই সম্ভব ছিল না মুক্তিযোদ্ধাদের পক্ষে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা সিদ্ধান্ত নেন দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তি সংগ্রাম সংগঠিত করে দেশ স্বাধীন করার। এবার যে অধ্যায়টি পাঠ করব, এর নাম 1971 সালের 25 থেকে 26 মার্চ কালো রাত্রির সাক্ষী হয়ে আছে সেই সময়ের দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো। ভয়াবহ সামরিক অভিযানের নিষ্ঠুর পাশবিকতার লোমহর্ষক কাহিনী প্রচার করেছিলেন প্রত্যক্ষদর্শী সাংবাদিকগণ। তাদের বর্ণিত ঘটনাগুলি ছিল অতি করুণ এবং মর্মান্তিক। 25 মার্চের কালো রাত্রির শ্বেত সন্ত্রাস এবং নৃশংস হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী ও চাক্ষুষ বিবরণ আজ অবধি অনেক ছাপা হয়েছে। ভুট্টোর আমলের সেনাপ্রধান, 1971 সালের জল্লাদ জেনারেল টিক্কা খান, প্রখ্যাত মিশরীয় সাংবাদিক জনাব
হাইকেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার আমলে পূর্ব পাকিস্তানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি যখন মার্চ মাসের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই তখন পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অতি দুর্বল। সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সঠিক তথ্য পরিবেশন করতে অপারগ ছিল। তাদের সাথে জনগণ কোনোরূপই সহযোগিতা করছিল না। গোয়েন্দা বিভাগ সমূহের বাঙালি কর্মচারী বৃন্দের আন্তরিকতাও যথেষ্ট অভাব লক্ষ্য করি। এর আগে এমন পরিস্থিতি কখনো হয়নি। সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানি সৈন্যরাই ছিল আমাদের খবরাখবরের একমাত্র নির্ভরযোগ্য সূত্র। বেঈমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে। জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা বুঝতে পারেননি তিনি একটি জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন। তিনি জানতেন না এই বিপ্লবের শিকড় প্রথিত ছিল তীব্র জাতীয়তাবাদী চেতনা। বাঙালির স্বাধিকারের দাবির পেছনে যুক্তিও ছিল প্রচুর। এরপর ঢাকা আলোচনা কিভাবে ব্যর্থ হয়ে গেল সে কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন, ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন 25শে মার্চ রাতে সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহ দমন করে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠা করার জন্য। জনাব হাইকেলের বর্ণনায় 25শে মার্চের মধ্যরাত্রি প্রায় 11:30 পাক বাহিনী ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে। গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত বাঙালিরা জেগে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল, পুলিশের হেডকোয়ার্টার্স মতিঝিল এবং ইপিআরের সদর দপ্তর পিলখানায় মূল আঘাত হানা হয়। অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে। মেশিন গান, রকেট, এমনকি ট্যাঙ্ক ফায়ারিংয়ের আওয়াজও শোনা যায়, সাথে মুমূর্ষু ব্যক্তিদের মরণ চিৎকার। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে। বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিকোয়েলেস, ট্রাইফেল এবং মর্টার ফায়ারে ধূলিসাৎ করে দেওয়া হয়। মারা যায় অসংখ্য ছাত্র। ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক। তার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাক বাহিনীর আক্রমণের বিশদ বিবরণ পাওয়া যায়। তিনি লেখেন, মাঝরাতের পরপরই পাকিস্তান আর্মির সাজোয়া বাহিনীর একটি কলাম বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষিপ্ত গতিতে ছুটে যায়। সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটাকে ফায়ার বেস করে ছাত্রাবাসগুলির উপর আক্রমণ চালায়। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ইকবাল হলের 200-এরও বেশি ছাত্র প্রাণ হারায়। বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল। 2 দিন যাবৎ অসংখ্য লাশ ছড়িয়েছিল মাঠে, হলগুলির চত্বরে এবং কক্ষগুলিতে। 2 দিন পরেই সৈনিকরা হলগুলির প্রাঙ্গণে গর্ত খুঁড়ে মৃতদেহগুলিকে মাটি চাপা দেয়। গণকবরগুলি খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনাব হেনরিক ভান্ডার হেইজডেন আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন। তিনি দি নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদন ছাপান। সেটা 14ই জুলাই লন্ডনের দি টাইমসে প্রকাশিত হয়। তার উপর ভিত্তি করে একই দিনে দি টাইমসে একটি সম্পাদকীয় ছাপা হয়। পাকবাহিনীর পাশবিক আচরণের বিবরণ তাতে বিস্তারিতভাবে লেখা হয়। সেই প্রতিবেদন পড়ে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যান। বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনরিকের প্রতিবেদন ও দি টাইমসের সম্পাদকীয় বিশেষ অবদান রাখে। 27শে মার্চ সকাল 9টার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত। হাজার হাজার ভীত সন্ত্রস্ত নরনারী প্রাণ ভয়ে গ্রামের দিকে যাত্রা করে। পথে পাক বাহিনীর সৈন্যরা তাদের উপরও গুলিবর্ষণ করে। অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায়। উড়ন্ত হেলিকপ্টার থেকেও পলায়মান নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানো হয়। এভাবে জনগণের মনে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হয়। সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র পুলিশ এবং ইপিআরের সৈনিকরা প্রাণ হারান। যারা বেঁচে যান তারা অস্ত্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়েন গ্রামে গঞ্জে। পাকবাহিনী নৃশংস হিংস্রতায় তাদের ধাওয়া করতে থাকে। সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর 25শে মার্চ দিবাগত রাতের নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন, প্রয়োজনের খাতিরে পাকিস্তান সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মর্টার, রিকোয়েলেস রাইফেল, মেশিন গান, এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল। সে রাতে মরণাস্ত্রসমূহের শব্দ থেকে মনে হচ্ছিল
সমস্ত ঢাকা শহরই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনানিবাসে। সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্ট নিয়ে গিয়ে বিশেষ প্লেনে তুলে দিয়ে দেশ থেকে বাধ্য করা হয়। সে রাতে বন্দি অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুর্ব্যবহার করে। সেনাবাহিনীর হাত থেকে মাত্র 3 জন বিদেশি সাংবাদিক রেহাই পান। এরা গোপনে ঢাকায় লুকিয়ে থেকে সেনাবাহিনীর চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলেন। তারা ছিলেন জনাব আর্নল্ড জেইটলিন, জনাব মিসেস লরেন্ট এবং সাইমন ড্রিঙ্ক। তাদের মাধ্যমেই পরে বিশ্ববাসী 25 থেকে 26 মার্চ রাতের ঘটনাবলী এবং সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। জনাব সাইমন ড্রিঙ্ক ডেইলি টেলিগ্রাফে এক বিবরণীতে লেখেন, পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম খালাম্মা, নিম্মি এবং বাপ্পির দুঃসাহসিক পলায়ন। কলকাতা দূতাবাসের ডিফেকশনের পর চৌধুরী পরিবারের জন্য ঢাকা কিংবা পূর্ব পাকিস্তানের কোনো জায়গাই নিরাপদ ছিল না। কলকাতার মিশনের ডিফেকশনের খবরও আমরা জানতে পারি। এই খবর জানার পর পরিবারের সবাই বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন। বাবাও ডিফেক্ট করেছেন সবার সাথে। খবর পেলাম তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তান সরকার। প্রতিশোধের আক্রোশে উপযুক্ত পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবে সামরিক জান্তা। সবাই একমত হলেন, আমাদের আর লালবাগে থাকা ঠিক হবে না, সরে পড়তে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমি, মা ও নিম্মি বাসা থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম আমাদেরই এক ফুপুর বাড়ি। কোনো জায়গায় বেশি দিন এক নাগারে থাকা ঠিক নয়, তাই আমরা পালিয়ে বেড়াতে লাগলাম বাড়ি থেকে বাড়ি। এভাবে আমরা আশ্রয় নিয়েছিলাম আনু মামার বাড়ি, শহীদ মামার শ্বশুর বাড়ি, আত্মীয় অগ্রণী ব্যাংকের ম্যানেজার পেরু মামার বাড়িতে। সেই বাড়িতেই ঘটল বিভ্রাট। একদিন গোয়েন্দা বিভাগের একজন অফিসার এলেন পেরু মামার বাসায় কোনো এক কাজে। সেখানে ঘটনাক্রমে তিনি মাকে হঠাৎ করে দেখে ফেলেন। মিসেস চৌধুরীকে চিনতে বিন্দুমাত্র কষ্ট হল না তার। সন্দেহপ্রবণ হয়ে ফিরে গেলেন ভদ্রলোক। তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে খবরটা পৌঁছে দেন। পরদিনই পেরু মামার বাড়ি ও লালবাগের বাসায় একই সাথে রেড করা হলো আমাদের খোঁজে। কিন্তু ভদ্রলোকের ভাবসাব বুঝে আমরা ভদ্রলোক চলে যাবার সঙ্গে সঙ্গেই পেরু মামার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। এভাবে আমরা বেঁচে যাই সে যাত্রায়। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা গেল পাকিস্তানি গোয়েন্দা বিভাগ প্রতিশোধ হিংসায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের। বাংলাদেশে আর থাকা সম্ভব নয়, পালিয়ে যেতে হবে সীমান্ত পেরিয়ে। ইতিমধ্যে স্বপন, বদি ওরা সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। আমিও যাব তাদের সাথে। মা বাদ সাধলেন, মুক্তিযুদ্ধে যাবে সে তো গর্বের কথা, কিন্তু তার আগে আমাদের কলকাতায় তোমার বাবার কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিতে হবে তোমাকে। আমাদের পৌঁছে দিয়ে তুমি যুদ্ধে যাবে, তার আগে নয়। মার যুক্তিসঙ্গত অনুরোধ উপেক্ষা করার অবকাশ নেই। মা ও সমর্থ বোনের পালিয়ে যাবার দায়িত্ব যার তার উপর বিশ্বাস করে দিয়ে দেয়া চলে না। আমাকেই নিতে হবে এ কঠিন দায়িত্ব। পালাবার পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক করা হয় ঢাকা থেকে পালিয়ে যাব নানাবাড়ি নবীনগর। সেখান থেকে সুযোগ মতো কসবা সেক্টর দিয়ে আগরতলায় পাড়ি জমাতে হবে। নবীনগর থেকে কি করে বর্ডার ক্রস করতে হবে সেটা নবীনগর গিয়েই ঠিক করতে হবে অবস্থা বুঝে। আনু মামা, আলতু নানাকে সঙ্গে নিয়ে মা, নিম্মি ও আমি এক রাতে নরসিংদী হয়ে নবীনগর এসে পৌঁছালাম। ঢাকা থেকে নরসিংদীর গাড়িতে, সেখান থেকে লঞ্চে নবীনগর একদম বাড়ির ঘাটে। নবীনগর গ্রামে খান সেনারা তখনও হানা দেয়নি, কিন্তু তবুও দলে দলে হিন্দুরা সব বসতবাটি ছেড়ে চলে যাচ্ছিল ভারতে। বর্দিষ্ণু নবীনগর গ্রামে খাঁ বাড়ি বিশেষ পরিচিত। বড় আব্বা ও নানা দাপটসারি জমিদার হিসাবে এককালে 10 গ্রামে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। বড় আব্বাকে ব্রিটিশ সরকার খেতাবেও ভূষিত করেছিল। প্রাসাদপম জমিদার বাড়ির সামনে জোড়া দেখি। নবীনগরের মুক্ত পরিবেশে পৌঁছে সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। আনু মামা 2-1 দিন বিশ্রাম করে ঢাকায় ফিরে গেলেন। তার পুরো পরিবার তখনও রয়েছে সেখানে। খান সেনাদের চোখে ফাঁকি দিয়ে আমরা পালিয়ে আসতে পারায় বাড়ির সবাই মহাখুশি। নবীনগরের শান্ত পরিবেশ এবং প্রকৃতির নির্মল সংস্পর্শে কয়েকদিনেই ভুলে গেলাম ঢাকার দুর্বিষহ দিনগুলোর কথা। 25 থেকে 26 মার্চ রাতের লোমহর্ষক অভিজ্ঞতা
বাড়ি বাড়ি লুকিয়ে প্রাণ বাঁচাবার বিড়ম্বনা। 27শে মার্চ সকালের তিক্ততা সবকিছুই দুঃস্বপ্নের মতো অতীত হয়ে গিয়েছিল আমাদের কাছে। সনাতন দা গ্রামের বাড়ির মুরব্বীদের একজন, পুরনো বিশ্বাসভাজন আপনজন। বংশানুক্রমে তারা খাবাড়ির জমিদারি তদারক করে এসেছেন। তিনি সব দায়িত্ব নিলেন আমাদের বর্ডার পার করে দেবার। সার্বিক দেখাশোনা ও পালাবার পরিকল্পনার দায়িত্ব নিয়েছিলেন অত্যন্ত বিচক্ষণ ও অসাধারণ বুদ্ধির অধিকারিণী সবার অতি আদরের ছোট নানি বেগম আমির আলী খান ও কবির। ছোট নানির বড় ছেলে হবিগঞ্জের এসডিও জনাব আকবর আলী খান, খান সেনাদের স্বেচ্ছ সন্ত্রাসের বিরোধিতায় ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন এবং সেই সময় আগরতলায় মুক্তিযোদ্ধাদের সাথে অবস্থান করছিলেন। ঠিক হলো আগরতলাতে খসরু মামার কাছেই যাব আমরা। একই গ্রামের কলেজ পড়ুয়া ছেলে মোমেন আমাদের গাইড হয়ে সঙ্গে যাবে। সনাতন দা যাত্রার সব বন্দোবস্ত করে দেবেন। অসম্ভব উপস্থিত বুদ্ধির অধিকারী তরুণ যুবক মোমেন অসীম সাহসীও বটে। ইতিমধ্যেই সে কয়েকটি শরণার্থী দলকে আগরতলায় নিজ তদারকিতে পৌঁছে দিয়ে এসেছে খান সেনাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে। কসবা সেক্টর দিয়ে আগরতলা পৌঁছানোর চোরা রাস্তাগুলো অন্যক্ষ দর্পণে। ঠিক হলো নৌকাযোগে মেঘনা তিতাস পাড়ি দিয়ে খরস্রোতা গোমতী নদী বেয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জিটি রোড পর্যন্ত গিয়ে তারপর পদযাত্রা। বর্ডার পার হওয়ার পর পথিমধ্যে পড়বে একটি বড়সড় বাজার। সেখান থেকে ভাড়াটে গাড়িতে আগরতলা। বড় একটা গয়না নৌকা ঠিক করলেন নানি ও সনাতন দা। মাঝি মাল্লারা সবাই অত্যন্ত বিশ্বস্ত। দুর্যোগপূর্ণ এক ঝড়ের রাতে আল্লাহর নাম করে মোমেন, কবির ও আলতু নানাকে সঙ্গে করে নৌকায় উঠে পাড়ি জমালাম এক অজানা ঠিকানায়। দুর্যোগের রাতে খান সেনাদের চোখে অতি সহজেই ধুলো দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হবে বলেই ঝড়ের রাতে নৌকা যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বদর বদর বলে মাঝি মাল্লারা মেঘনার উত্তাল বুকে অন্ধকারে নৌকা ভাসিয়ে দিল। ভালো করে সাঁতার জানি না আমি ও নিম্মি দুজনেই। ঝড়ো হাওয়ায় মেঘনা হয়ে উঠেছে বিক্ষুব্ধ। বিশাল ঢেউয়ের পাহাড় ভেঙে নৌকা এগিয়ে চলল দুলতে দুলতে। ঢেউয়ের দোলা ও ঝড়ের তীব্রতার ভয়ে জড়সড় হয়ে চুপ করে বসে আল্লাহ রাসূলকে স্মরণ করতে থাকলাম সবাই। এমনি করে সারা রাত একটানা নৌকা বেয়ে ফজরের ওয়াক্তে এক জায়গায় নৌকা ভেনালো মাঝিরা। সেখানে নেমে পড়তে হলো সবাইকে। শুরু হলো পদযাত্রা। ধান ক্ষেত পাট ক্ষেতের আলের উপর দিয়ে, কাদা পলির উপর দিয়ে খালি পায়ে হেঁটে পাহাড়ি টিলাগুলো পার হচ্ছিলাম। পরনে সবার গ্রাম্য লেবাস। দুপুরের আগেই জিটি রোডের কাছে পৌঁছে গেলাম আমরা। একটি পাট ক্ষেতের মধ্যে সবাইকে লুকিয়ে রেখে মোমেন আর আমি এগিয়ে গেলাম রাস্তাটা রেকি করতে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম আমরা। রাস্তা ক্লিয়ার। ক্ষিপ্র গতিতে রাস্তা পার হয়ে দূরে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দূরের জঙ্গলে গা ঢাকা দেবার আগে খান সেনাদের দৃষ্টিতে পড়লে রক্ষে নেই। নির্ঘাত মৃত্যু। মরি কি মরি সবাই দৌড়ে ছুটে চলেছি রাস্তা ক্রস করার জন্য। আর একটু গেলেই উঁচু রাস্তা। হঠাৎ মোমেন বলে উঠল, সবাই শুয়ে পড়ুন, খান সেনাদের টহল গাড়ি আসছে। তার নির্দেশে সবাই ধান ক্ষেতের কাদা পানিতে অসার হয়ে শুয়ে পড়লাম। চারদিকে যতটুকু দৃষ্টি যায় ছোট ছোট পাহাড়, টিলা, ধান আর পাটের ক্ষেত। লোকজনের চিহ্ন মাত্র নেই। ধান ক্ষেতের কাদা মাটিতে মুখ গুজে পড়ে থেকে সবাই প্রমাদ গুনছিলাম, যদি টহলদার খান সেনারা দেখে ফেলে। ভয়ে নিম্বির দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আল্লাহ বাঁচানোওয়ালা। খান সেনাদের গাড়িটা অল্প কয়েক গজ দৌড় দিয়ে উত্তর দিকে চলে গেল। ওরা ধান খেতে পড়ে থাকা মানুষগুলি দেখতে পেল না। গাড়িটি অনেক দূরে দৃষ্টির অগোচরে চলে গেলে সবাই উঠে এক দৌড়ে রাস্তা ক্রস করে অপর দিকের পাট খেতে গিয়ে বসে পড়লাম। একটু দম নেওয়া দরকার। মা বেচারির ডান পাটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল ইউনিভার্সিটি সিঁড়ি থেকে পিছলিয়ে গিয়ে। ভাঙা পাটা দুনিয়ে ফুলে উঠেছে। অসম্ভব সহ্য শক্তি মার। মুখ ফুটে কখনো নিজের অসুবিধার কথা ব্যক্ত করে না। তাই শুধু বলল, একটু দম নেওয়া যাক। আমি ও নিম্মি মার পায়ের অবস্থা দেখে বুঝতে পারলাম হাঁটতে ভীষণ অসুবিধে হচ্ছে তার। বুঝতে পারলেও কিছু করার নেই। বাকিটা পথ হেঁটেই যেতে হবে তাকে। মাঝামাঝি পথ অতিক্রম করেছি আমরা। এখন থেকে বাকি পথের সবটুকুই পাহাড়ি উঁচু নিচু পিচ্ছিল পথ। সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু মুখে কিছুই বললাম না। মাকে উৎসাহ দেওয়ার জন্য হেসে বললাম, মা
তুমি দেখছি হাঁটতে আমাদেরকেও হার মানিয়ে দিলে, কষ্ট হচ্ছে না তো? কোনো জবাব না দিয়ে মা উঠে দাঁড়ালো। আবার শুরু হলো হাঁটা। হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় আমরা পৌঁছলাম সেই বাজারে। বর্ডার এলাকার বাজার, কিন্তু শরণার্থীদের ভিড়ে পুরো বাজারটাই গমগম করছে। চালের বস্তা ভর্তি অসংখ্য ট্রাক দাঁড়িয়ে আছে। মোমেন বলল, আমরা পৌঁছে গেছি। ওই চাল বাংলাদেশ থেকে স্মাগলড হয়ে চলে যাচ্ছে ইন্ডিয়ায়। কিছুদূর এগুতেই বাজারের অন্য প্রান্তে একইভাবে দাঁড়িয়ে আছে পাট ভর্তি ট্রাকের সারি। এগুলো পাচার হচ্ছে বাংলাদেশ থেকেই। দীর্ঘ পথ চলায় সবাই তখন পরিশ্রান্ত। একটা চায়ের দোকানে বসে পানি, কিছু চা নাস্তা খেলাম সবাই। খাওয়া শেষে একটি পুরনো জিপ গাড়ি ভাড়া করে আগরতলার পথে রওনা হলাম। ছোট জিপটাতে প্রায় 12 জন যাত্রী ঠাসাঠাসি করে ঢোকালো ড্রাইভার। কিছুই বলার নেই, এটাই রীতি। বাজার থেকে আগরতলার দূরত্ব প্রায় 35 মাইল। পুরনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমলের জিপ। 12 থেকে 14 জন যাত্রীর ভারে আর্তনাদ করতে করতে কোনো মতে এগিয়ে চলল আগরতলার পথে। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামিয়ে বনেট খুলে পানি ঢেলে বুড়ো ইঞ্জিনকে ঠান্ডা করতে হচ্ছিল বারবার। এভাবেই অতি কষ্টে রাত প্রায় 12টায় আমরা এসে পৌঁছালাম আগরতলা শহরে। শহর থেকে 5-6 মাইল দূরে এক পুরা রাজবাড়িতে খসরু মামা ও আরও কয়েকজন পদস্থ বাঙালি অফিসার সপরিবারে অবস্থান করছিলেন। মোমেন জায়গাটা আগেই দেখে গেছে। জিপ থেকে নেমে রিক্সা করে চলে গেলাম সে আস্তানায়। রাজবাড়িতে পৌঁছে খুঁজে বের করতে বেগ পেতে হলো না খসরু মামাকে। খসরু মামা আমাদের সবাইকে দেখে অবাক। হেনা বুঝি আপনারা? হ্যাঁ, পালিয়ে এলাম। মোমেনই নিয়ে এসেছে আমাদের। ঢাকায় থাকা অসম্ভব হয়ে পড়েছিল। এখন যে অধ্যায়টি পাঠ করব, এর নাম মুক্তি ফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী, তার স্বপ্ন এবং পরিকল্পনা। মুজিবনগর হেডকোয়ার্টার্সে আমরা পৌঁছানোর পর কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে এক বিশদ বিবরণ দিলেন। তিনি শুরু করলেন, তোমাদের মনে রাখতে হবে, 25শে মার্চের পাক হানাদার বাহিনীর বর্বরোচিত আক্রমণের পর 26শে মার্চ থেকে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে প্রথম ঝাঁপিয়ে পড়েছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক, প্রাক্তন ইপিআর, আনসার, মুজাহিদ ও সশস্ত্র পুলিশ বাহিনীর বীর জওয়ানরা। 26-27শে মার্চ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে বীর জওয়ানদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এসে যোগ দিয়েছিলেন ছাত্র, যুবক এবং আপামর জনসাধারণ। সর্বপ্রথম যুদ্ধ হয় নিয়মিত পদ্ধতিতে, আর এই পদ্ধতিতে যুদ্ধ চলতে থাকে মে মাস পর্যন্ত। শত্রুকে ছাউনিতে যথাসম্ভব আটকে রাখা এবং যোগাযোগের কেন্দ্রসমূহ তাদের কবজা করতে না দেওয়ার জন্য নিয়মিত বাহিনীর পদ্ধতিতে যুদ্ধ করা হচ্ছিল। নীতি গ্রহণ করা হয়েছিল, যত বেশি বাধা সৃষ্টি করা যায় তা সৃষ্টি করা হবে। যে সমস্ত ন্যাচারাল অবস্টেকল রয়েছে তা রক্ষা করতে হবে। সাথে সাথে শত্রুর প্রান্তভাগে এবং যোগাযোগের পথে আঘাত হানতে হবে। মূলত এটাই ছিল নিয়মিত বাহিনীর রণকৌশল। সংখ্যায় তুলনামূলকভাবে কম হওয়া সত্ত্বেও নিয়মিত বাহিনী অত্যন্ত বীরত্বের সাথেই এ পদ্ধতিতে যুদ্ধ করে। কোনো কোনো ক্ষেত্রে একটি রেজিমেন্টকে 2টি ব্রিগেডের বিরুদ্ধেও যুদ্ধ করতে হয়। সংখ্যায় কম থাকায় নিয়মিত বাহিনীর রণকৌশলে পরে কিছু পরিবর্তন করা হয়েছিল। কমান্ডাররা ছোট ছোট পেট্রোল বা ছোট ছোট কোম্পানি, প্লাটুনের অংশ দিয়ে শত্রুপক্ষের তুলনামূলক অধিক সংখ্যক সৈন্যকে এঙ্গেজ করে রাখছিলেন। একই সাথে শত্রুর উপর আচমকা হামলাও চালানো হচ্ছিল। এভাবেই চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, দিনাজপুর, যশোর, খুলনাতে যুদ্ধ পরিচালিত হচ্ছিল। সে সময় মুক্তিযোদ্ধা কমান্ডাররা বুঝতে পারছিলেন কেবলমাত্র নিয়মিত পন্থায় যুদ্ধ চালানো সম্ভব নয়, কারণ তখনকার পর্যায়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করছিল সর্বমোট 5টি ব্যাটালিয়ন। তাদের সাথে ছিল ইপিআর, আনসার, মুজাহিদ, পুলিশ, ছাত্র, যুবক ও জনতা। কমান্ডাররা ছাত্র যুবকদের অল্প কিছুদিনের ট্রেনিং দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে যোদ্ধার সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন। এ ধরনের শক্তি দিয়ে পূর্ব পাকিস্তানের পাক বাহিনীর 3-4টি ডিভিশনকে বেশি দিন ঠেকিয়ে রাখা কিছুতেই সম্ভব ছিল না। তাদের উপর্যুপরি আক্রমণের মুখে মুক্তিযুদ্ধের প্রতিরোধ ক্রমশই দুর্বল হয়ে পড়েছিল। সেক্ষেত্রে শত্রুপক্ষের এই বিশাল শক্তিকে
ধ্বংস করে দেশকে স্বাধীন করা অসম্ভব হয়ে ওঠে। তখনই কমান্ডাররা অনুভব করেন তাদের প্রস্তুত হতে হবে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের জন্য। এই 5টি ব্যাটালিয়নকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে এক বিশাল গেরিলা বাহিনী। একমাত্র বিশাল গণবাহিনী পারবে শত্রুপক্ষের সংখ্যাগরিষ্ঠতাকে নিউট্রালাইজ করতে। এই গণবাহিনী এমনভাবে সংগঠিত করতে হবে যেমন মানুষের পেটের অন্ত্রে একটি শক্তিশালী জীবাণু অন্ত্রটিকে ধ্বংস করে দিতে পারে, তেমনি ভেতর থেকে শক্তিশালী দক্ষ গেরিলা বাহিনী শত্রুর অন্ত্রকেও বিনষ্ট করে দেবে। এছাড়া দেশকে স্বাধীন করা সম্ভব নয়, কারণ শত্রুপক্ষের সংখ্যা বেশি, ওদের বিমান বাহিনী রয়েছে, তাছাড়া সম্বলও তাদের অনেক বেশি। কর্নেল ওসমানের কথা শুনে মনে প্রশ্ন দেখা দিল, 25শে মার্চ রাতে পাক বাহিনী যদি নিরীহ জনগণের উপর পৈশাচিক শ্বেত সন্ত্রাস না চালাতো, একই সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার, মুজাহিদ, পুলিশ এবং অন্যান্য সামরিক ইউনিটগুলোর বাঙালি সদস্যদের উপর হামলা না চালাতো, তবে কি স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত ঘটত? স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেন বাঙালি বীর জওয়ানরা? এ ধাঁধার জবাব ঐতিহাসিকরাই আগামীতে খুঁজে বের করবেন, সে বিশ্বাস নিয়ে এগিয়ে চললাম। কর্নেল ওসমানী বলে চলেছেন, আমার বিশ্বাস ক্লাসিক্যাল গেরিলা ওয়ারফেয়ার করে দেশ মুক্ত করতে হলে বহুদিন যুদ্ধ করতে হবে এবং ইতিমধ্যে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় সম্পদ জনসম্পদ, সেটা ধ্বংস হয়ে যাবে। জনাব ওসমানীর কথায় টিপিক্যাল মধ্যবিত্ত সুবিধাবাদী চিন্তাধারা পরিষ্কারভাবে ধরা পড়ল। পৃথিবীর কোনো জাতি তাদের মুক্তি অল্প ত্যাগে পেয়েছেন বলে আমার জানা নেই। যারা হয়তোবা পেয়েছেন তাদের সেই স্বাধীনতা অর্থবহ হয়নি। প্রসূতির আতুর ঘর থেকেই বিভিন্ন চক্রান্তের শিকারে পরিণত হয়েছে তাদের সে স্বাধীনতা। ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীনতার সুফল জাতীয় মুক্তি অর্জন করা সম্ভব হয়নি। নেতৃত্ব পৌঁছে দিতে পারেননি স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে। অদৃশ্য কলকাঠির নড়াচড়ায় যে সমস্ত দেশ স্বাধীনতা পেয়েছে, সে সমস্ত দেশের পুতুল সরকারগুলোর কাছ থেকে জনগণ পেয়েছে শুধুই বঞ্চনা, প্রতারণা আর দারিদ্র্যের অভিশাপ। আবার কর্নেল ওসমানীর বক্তব্য শুনতে মনোযোগ দিলাম। যুদ্ধকে স্বল্পস্থায়ী করার জন্য এপ্রিল মাসেই আমার মাথায় একটি প্ল্যান এসেছে। একটি বড় গেরিলা বাহিনী গঠন করে ভেতর থেকে শত্রু আঁতে আঘাত হানতে হবে এবং পাশাপাশি নিয়মিত বাহিনীর ছোট ছোট ইউনিট অর্থাৎ কোম্পানি বা প্লাটুন দিয়ে শত্রুকে আঘাত করতে হবে এবং বিচ্ছিন্ন হবার জন্য তাকে বাধ্য করতে হবে, যাতে করে কনসেন্ট্রেটেড অবস্থা থেকে তারা ডিসপার্স হয়ে যায়। এই বিচ্ছিন্নতার ফলে তাদের সংখ্যাগরিষ্ঠতা অকেজো হয়ে পড়বে। শত্রুপক্ষ ছোট ছোট গ্রুপে নিজেদের কমিট করতে বাধ্য করবে। তখন গেরিলা পদ্ধতিতে তার যোগাযোগের রাস্তা, বেতার সংযোগ, রিইনফোর্সমেন্টের পথ ধ্বংস করে তাকে ছোট ছোট পকেটে আইসোলেটেড করে চরম আঘাতে তাদের ধ্বংস করতে হবে। এজন্য আমার নিয়মিত বাহিনীরও প্রয়োজন রয়েছে। আমার এই পরিকল্পনা অনুযায়ী ডিটেইলড প্ল্যান ইতিমধ্যেই অস্থায়ী সরকার এবং মিত্রদের কাছে পেশ করেছি। তাতে আমি উল্লেখ করেছি কমপক্ষে 2 লাখের মতো গেরিলা বাহিনী এবং 25,000-এর মতো নিয়মিত বাহিনী গড়ে তুলতে হবে। সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে কমান্ডারদের অধীনে যে সমগ্র মুক্তি ফৌজ রয়েছে, তাদের ছাড়া এই ন্যূনতম শক্তি আমাকে অবশ্যই গড়ে তোলার অনুমতি দিতে হবে। বর্তমানে মুক্তিবাহিনীর মধ্যে রয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার, মুজাহিদ, পুলিশ বাহিনী সদস্যগণ, তাদের আমি বলি নিয়মিত বাহিনী। সদ্য ট্রেনিং প্রাপ্ত ছাত্র যুবকদের বলি অনিয়মিত বাহিনী। ভারতীয়রা তাদের বলেন এফএফ, মানে ফ্রিডম ফাইটার্স। আমার মতে পরীক্ষিত যোগ্য মুক্তিযোদ্ধা ও তাদের সাথে নতুন রিক্রুটেড বীর জওয়ানদের ট্রেনিং দিয়ে 3টি নিয়মিত ইনফ্যান্ট্রি ব্রিগেড গঠন করার পরিকল্পনা নিতে হবে। নিয়মিত বাহিনীর বাকি সদস্যরা সেক্টর ট্রুপস হিসাবে স্থানীয় কমান্ডারদের অধীনে থাকবে। তাদের মূল দায়িত্ব হবে গেরিলাদের জন্য বেস তৈরি করে তাদের ট্রেনিং দেয়া এবং দেশের ভেতর ছোট ছোট গ্রুপে তাদের ইন্ডাক্ট করা। গেরিলাদের অপারেশন কোঅর্ডিনেট করার দায়িত্ব থাকবে সেক্টর কমান্ডারদের উপর। সেক্টর কমান্ডারদের সাহায্যের জন্য গেরিলা অ্যাডভাইজার নিয়োগ করা হবে। সমগ্র বাংলাদেশের রণাঙ্গনকে তিনি 11টি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্টরের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন একজন সেক্টর কমান্ডার। সেক্টরগুলোর হেডকোয়ার্টার্স স্থাপিত হবে বাংলাদেশের ভেতর মুক্তাঞ্চলে। সেক্টরগুলি হবে গেরিলা যুদ্ধের মূল ভিত্তি, কারণ বাংলাদেশের মতো এত বড় একটা থিয়েটার অর্থাৎ দেশব্যাপী রণক্ষেত্রে রয়েছে অসংখ্য নদীনালা ও ব্যাপক দূরত্ব।
কেন্দ্রীভূতভাবে দৈনন্দিন যুদ্ধ পরিচালনার জন্য যে যুক্ত সামরিক সদর দফতর, উপযুক্ত সামরিক অফিসার ও স্টাফ, যোগাযোগ ব্যবস্থা, সম্পদ এবং সংগতির প্রয়োজন তা সংগ্রহ করা সম্ভব নয়। আমার থাকবে 10 জন অফিসার বিশিষ্ট একটি ক্ষুদ্র সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টার্স। এত বড় একটা বিরাট অঞ্চলব্যাপী সামরিক যুদ্ধে একটিমাত্র কেন্দ্র থেকে দৈনন্দিন আদেশ নির্দেশ প্রেরণ করা ও সে অনুযায়ী যুদ্ধ পরিচালনা শুধু অসম্ভবই নয়, অবাস্তবও বটে। তাই আমি আমার কমান্ডারদের কাছে আমাদের জাতীয় লক্ষ্য, আমাদের রাজনৈতিক ও সামরিক বিবেচ্য বিষয়ের সঠিক মূল্যায়ন এবং শত্রুর বিরুদ্ধে আমাদের কার্যক্রমের কোনো কোনো পথ উন্মুক্ত রয়েছে ইত্যাদি বিষয় সঠিক চিত্র তুলে ধরার জন্য যথাশীঘ্র সম্ভব সেক্টর কমান্ডারদের একটি জরুরি বৈঠক তলব করার চিন্তাভাবনা করছি। জাতীয় লক্ষ্য আমাদের বাহিনীর করণীয়, বিভিন্ন সেক্টরের কার্যক্রমের সমন্বয় সাধন এবং সাংগঠনিক ও যুদ্ধ পরিচালনার নীতি নির্দেশ জারি করার দায়িত্ব হবে আমার হেডকোয়ার্টার্সদের। আমাদের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রত্যেক সেক্টর কমান্ডারের নীতি নির্ধারণ ও স্থানীয়ভাবে তাদের দৈনন্দিন যুদ্ধ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকবে। সেক্টর কমান্ডারদের সাথে লিয়াজো অফিসার এবং মুক্তিযোদ্ধাদের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলার ইচ্ছা রয়েছে আমার। এছাড়া আমার কমান্ডারদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা এবং যুদ্ধের অবস্থা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভের জন্য আমি এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাতায়াত করব প্রয়োজনে। কর্নেল ওসমানের যুদ্ধ প্রস্তুতির বিশদ বিবরণ আমরা 3 জনই মনোযোগ দিয়ে শুনলাম। তার বক্তব্যে সামরিক প্রস্তুতির বিশদ বিবরণ থাকলেও মুক্তিযুদ্ধের মূল বিষয় তথা রাজনৈতিক দিকটির সম্পর্কে তেমন কিছুই বললেন না তিনি। যে কোনো জাতির মুক্তি সংগ্রামকে সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে সফল করে তোলার জন্য রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের ভূমিকা মুখ্য। জনগণকে সাথে নিয়েই সংগঠিত করা হয় গেরিলা যুদ্ধ। জনগণকে গেরিলা যুদ্ধে আকৃষ্ট করতে হয় রাজনৈতিক আদর্শের ভিত্তিতে, কারণ রাজনৈতিক নীতি আদর্শের মাধ্যমেই জনগণ দেখতে পায় তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বেঁচে থাকার প্রতিশ্রুতি। তাই অতি প্রয়োজনের খাতিরেই জনগণের মুক্তি ও তাদের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে নীতি ও আদর্শ প্রণয়ন করে জাতীয় পরিসরে রাজনৈতিক নেতৃত্ব প্রদানের জন্য গঠন করতে হয় সর্বদলীয় জাতীয় সরকার। এ সরকার সাধারণত গঠিত হয় পরীক্ষিত মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত জনযুদ্ধের প্রক্রিয়া। সমসাময়িক পৃথিবীতে সমাজ বিবর্তনের ইতিহাসে পরীক্ষিত এ প্রক্রিয়ার বিপক্ষে একদলীয় একটি অস্থায়ী প্রবাসী সরকারের নিয়ন্ত্রণে দীর্ঘস্থায়ী জাতীয় মুক্তি সংগ্রাম সফলভাবে এগিয়ে নেওয়া কি করে সম্ভব? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আদর্শ এবং নীতিমালায় সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। আওয়ামী লীগ মূলত বাংলাদেশের উঠতি বুর্জুয়া এবং পাতি বুর্জুয়া শ্রেণীর রাজনৈতিক দল। সেক্ষেত্রে আপামর জনসাধারণকে সশস্ত্র সংগ্রামে শুধুমাত্র আওয়ামী লীগের একক সরকার নেতৃত্ব দেবে কোন যুক্তিতে? 70-এর নির্বাচনে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোট নিয়েছিল আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে। ধর্মীয় আদর্শের আওতায় পাকিস্তানের নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবে সে দাবিতে। সেখানে সশস্ত্র মুক্তি সংগ্রামের কোনো অঙ্গীকার ছিল না। কর্নেল ওসমানের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল, স্বাধীনতার সংগ্রাম আওয়ামী লীগ নেতৃত্বের আহ্বানে শুরু হয়নি। স্বাধীনতার প্রথম ডাক দিয়েছিলেন অখ্যাত এক তরুণ মেজর জিয়াউর রহমান, আর তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিল দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ। তাদের অংশগ্রহণে বাঙালি বীর সৈনিক ও নওজওয়ানরা সংগঠিত করেছিলেন প্রতিরোধ মুক্তি সংগ্রাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। বেঙ্গল রেজিমেন্ট, আনসার, মুজাহিদ, ইপিআর এবং পুলিশ বাহিনীর দেশপ্রেমিক যোদ্ধারাই অগ্রণী হয়ে স্বীয় উদ্যোগে গঠন করে তুলেছিলেন মুক্তি ফৌজ। স্বাধীনতা সংগ্রামের ডাক দেয়া তো দূরের কথা, আওয়ামী লীগ নেতৃত্ব ও শেখ মুজিব কখনোই চিন্তা করেননি সশস্ত্র সংগ্রামের কথা। তাই ছিল না তাদের কোনো পূর্ব প্রস্তুতি। তাদের পার্টি ম্যানিফেস্টো, নির্বাচনী প্রচারণা এবং পরবর্তী সময়ে ইয়াহিয়া শাহীর সাথে তাদের রাজনৈতিক আলাপ আলোচনা ও অন্যান্য কার্যক্রম থেকে এ সত্যই প্রমাণিত হয়। এ সত্যকে অস্বীকার করে আজ কোন অধিকারে প্রবাসে দলীয় অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সকল কৃতিত্বের একচ্ছত্র দাবিদার হয়ে উঠলেন তারা? মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যে ছিল দ্বিধাদ্বন্দ্ব। অনেকেরই বক্তব্য ছিল আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধ করবে, অন্য কোনো দল বা গোষ্ঠী করুক তা হবে না।
দৈনিক ইনকিলাবের সাথে জনাব শান্তিময় রায়ের সাক্ষাৎকারে এটা বলা হয়েছিল। এ ধরনের সুবিধাবাদী নেতৃত্বের অধীনেই দেশ স্বাধীন করে গণমুক্তির স্বপ্ন দেখছেন কর্নেল ওসমানী। পরিকল্পনা করেছেন গেরিলা যুদ্ধ করার। অবশ্য তার কথার ফাঁকে তিনি ইঙ্গিত দিয়েছেন দীর্ঘস্থায়ী সংগ্রামের পক্ষপাতী তিনি ও তার সরকার নন। তার মানেই বা কি? তবে কি পর্দার আড়ালে মুক্তিযুদ্ধ নিয়ে অন্য কোনো ষড়যন্ত্র চলছে প্রবাসী আওয়ামী লীগ সরকার এবং ভারতীয় সরকারের বোঝাপড়ার মাধ্যমে? তড়িঘড়ি করে অস্থায়ী দলীয় সরকার কায়েম করার মতো তাড়াহুড়া করে স্বাভাবিক পরিণতির পরিবর্তে অস্বাভাবিকভাবে বাংলাদেশকে তথাকথিত স্বাধীনতা প্রদানের ফন্দি আঁটা হচ্ছে কি সবার অলক্ষ্যে? ভারতীয় নীল নকশা যা আমরা দিল্লিতে অনুভব করে এসেছি তার সাথে কোথায় যেন একটা যোগসূত্র খুঁজে পেলাম। তবে কি কর্নেল ওসমানীও ভারতীয় নীল নকশা বাস্তবায়নেরই একজন? এই কথা বিশ্বাস করতেই মন কিছুতেই সায় দিচ্ছিল না। কর্নেল ওসমানীকে আমরা চিনি একজন নির্ভীক, স্পষ্টবাদী, স্বাধীনচেতা একজন বাঙালি সৈনিক হিসেবে। অবসর গ্রহণের পর হালে রাজনীতিতে যোগদান করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হয়েছেন তিনি। কিন্তু তাই বলে কোনো লোকের চরিত্র তো রাতারাতি সম্পূর্ণভাবে বদলে যায় না। তার বেলায় বা সেটা কি করে সম্ভব? একবার ভাবলাম আমাদের দিল্লির অভিজ্ঞতা তাকে সম্পূর্ণ খুলে বলে আমাদের মনোভাব পরিষ্কারভাবে ব্যক্ত করি। আবার ভাবলাম আগে তার কাছ থেকে বুঝে নিতে হবে তিনি এসবের সাথে কতটুকু জড়িত। সেটা না বুঝে সবকিছু খুলে বললে হিতে বিপরীত হতে পারে। আমরা তিনজনই মহাবিপদের সম্মুখীন হতে পারি। প্রাসঙ্গিক চিন্তাভাবনা নিয়ে উভয় সংকটে পড়লাম। আলোচনাকালে কর্নেল ওসমানী হঠাৎ করে বলে উঠলেন, I have decided to send you and Moti as guerrilla advisor to the sector commanders and Noor shall be at the HQ as my ADC and personal staff officer. তার কথা শুনে চমকে উঠলাম। কি অবাক কাণ্ড! তাহলে কর্নেল ওসমানী আমাদেরকে নিয়ে ভারতীয় সরকার এবং প্রবাসী সরকার কি ভাবছে সে সম্পর্কে কি কিছুই জানেন না? মনে খটকা লাগলো। মনে করলাম আমাদের ব্যাপারে হয়তোবা সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং তাজউদ্দিন ও ভারতীয় সরকারের প্রতিনিধিরা। জনাব তাজউদ্দিন তখন পর্যন্ত কর্নেল ওসমানীকে তাদের সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানাননি। আশ্চর্য! মুক্তি ফৌজের কমান্ডার ইন চিফের কাছে বিএলএফ নামের স্পেশাল পলিটিক্যাল ফোর্স গঠনের ব্যাপারে সবকিছুই গোপন রেখেছেন অস্থায়ী সরকার প্রধান জনাব তাজউদ্দিন আহমেদ। তার মানে এ ব্যাপারে কর্নেল ওসমানীকেও বিশ্বাস করেনি ভারত এবং আওয়ামী লীগ সরকার। মনে আশার সঞ্চার হলো, কর্নেল ওসমানী নীল নকশার প্রণেতাদের একজন নয়। নিশ্চিন্ত হলাম, তাকে বিশ্বাস করে সবকিছু বলা যায়। বেচারা কর্নেল ওসমানী, তাকে সাইড ট্র্যাক করে ইতিমধ্যেই অন্য খেলা শুরু হয়ে গেছে, অথচ তিনি তার কিছুই জানেন না। কিছুক্ষণ ভেবে নিয়ে আমি বললাম, স্যার, আপনি আমাদের গেরিলা অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করতে চাচ্ছেন, এতে আমরা কৃতজ্ঞ। কিন্তু স্যার, জনাব প্রধানমন্ত্রী ও ভারতীয় কর্তৃপক্ষ আমাদের নিয়ে অন্য কিছু চিন্তা করছেন। আপনি কি বিএলএফ গঠন করার ব্যাপারে কিছুই জানেন না? হোয়াট ইজ বিএলএফ? ক্যান ইউ ফ্র্যাঙ্কলি টেল মি হোয়াট ইজ গোয়িং অন? জিজ্ঞেস করলেন তিনি। নিশ্চয়ই বলবো স্যার, আপনাকে বিশ্বাস করে সবকিছুই খুলে বলবো। মুক্তিযুদ্ধের কর্ণধার হিসেবে আপনার উপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। জাতির সাথে আপনি কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারেন না, সেটা আমাদের বদ্ধমূল ধারণা। জাতীয় স্বার্থ বিরোধী যে কোনো চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার মতো দৃঢ়তাও আপনার রয়েছে। সে ব্যাপারেও আমরা তিনজনই একমত। আমাদের অনুরোধ, সবকিছু শুনে আপনি উত্তেজিত না হয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে চিন্তা করবেন ভবিষ্যতে করণীয় সম্পর্কে। যে কোনো অসতর্ক পদক্ষেপের চরম মূল্য দিতে হতে পারে আমাদের সবার। I promise you, it will be just between me and you three. Now let me hear everything that you want to tell in details. তার অভয় অঙ্গীকারে আন্তরিকতার আবেদন স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। আমি বলতে লাগলাম, স্যার, দিল্লিতে আমাদের সময় কেটেছে জেনারেল ওবান সিং ও তার সহকর্মীদের সাথে। গেরিলা যুদ্ধের জন্য প্রয়োজনীয় বিষয়াদির প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক মোটিভেশন দেয়া হয়েছে আমাদের। ভারতীয় কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বর্তমান অবস্থায় গঠিত মুক্তিবাহিনীর বেশিরভাগ কর্মকর্তা এবং সদস্যদের পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছেন না। প্রবাসী আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের সার্বিক আনুগত্য সম্পর্কেও তারা সন্দিহান। প্রবাসী আওয়ামী লীগ সরকার ও তাদের দল জাতীয় মুক্তি সংগ্রামে কার্যকরী ইফেক্টিভ নেতৃত্ব সফলতার সাথে কতটুকু দিতে পারবে সে সম্পর্কেও ভারত সরকার সুনিশ্চিত নয়। রাজনৈতিক দল হিসাবে চারিত্রিক দুর্বলতা আওয়ামী লীগের রয়েছে প্রচুর।
আদর্শগতভাবে রক্তক্ষয়ী একটি জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেবার মতো মানসিকতা ও প্রস্তুতি কিংবা চরম ত্যাগ স্বীকার করার মতো চারিত্রিক গুণাবলীও নেই দলের বেশিরভাগ সদস্যদের মধ্যে। সেক্ষেত্রে এই সংগ্রাম দীর্ঘস্থায়ী হয়ে পড়লে নেতৃত্ব চলে যেতে পারে আওয়ামী লীগের হাত থেকে। আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে মূলত দুটি শক্তি: চরমপন্থী রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ বিপ্লবীরা অথবা প্রাক্তন সেনাবাহিনী, আনসার, ইপিআর, মুজাহিদ এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। বর্তমান পরিস্থিতিতে মুক্তিবাহিনীর মধ্যে এদের অবস্থান অতি সুদৃঢ়। দীর্ঘকালীন যুদ্ধে ক্রমান্বয়ে তাদের শক্তি বেড়ে যাবে। পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। সেই অবস্থায় ভারতের বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতা সংগ্রামগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ। এই বিষয়ে তারা বিশেষভাবে চিন্তিত। যেহেতু ভারত সরকার আওয়ামী লীগের নেতৃত্বের বাইরে অন্য কাউকে বিশ্বাস করছে না, সেজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে একমাত্র আওয়ামী লীগের নিয়ন্ত্রণেই পরিচালিত করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। যুদ্ধকালীন এবং যুদ্ধোত্তর উভয় অবস্থায় আওয়ামী লীগ সরকারের নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য বিশেষভাবে গঠন করা হবে একটি সম্পূর্ণ রাজনৈতিক সশস্ত্র বাহিনী। বাহিনীর নাম হবে BLF, যার মানে বাংলাদেশ লিবারেশন ফোর্স। এ বাহিনীর সংখ্যা হবে প্রায় 1 লক্ষ। আওয়ামী লীগের স্থানীয় নেতারা এবং কেন্দ্রীয় যুব এবং ছাত্র নেতারাই বিভিন্ন অঞ্চল এবং যুব শিবির এবং শরণার্থী শিবির থেকে রিক্রুটমেন্ট সহযোগিতা করবেন এই BLF গঠনের ব্যাপারে। রিক্রুটেড সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থার ভার গ্রহণ করবে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা। ট্রেনিং শেষে ওদের ভরণ পোষণ এবং ডিপ্লয়মেন্ট করা প্রভৃতি বিষয়ে সবকিছুই করবে ভারতীয় কর্তৃপক্ষ। এই বাহিনী সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ এবং আমরা 3 জন ছাড়া কেউ কিছু জানতে পারবে না। আমাদের দায়িত্ব পালন করতে হবে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর মাঝে লিয়াজু অফিসার হিসাবে। এই বাহিনীর মূল কাজ হবে স্বাধীনতা উত্তরকালে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থেকে আওয়ামী লীগ এবং তদীয় সরকারের স্বার্থ রক্ষা করা। পরে প্রয়োজনে এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হতে পারে মুজিব বাহিনী। কোনো সন্দেহ অথবা ভুল বোঝাবুঝির উদ্রেক যাতে না হয় তার জন্য যুক্তি হিসেবে প্রচার চালানো হবে। এই বাহিনী সৃষ্টি করা হয়েছে বিশেষ এক প্রয়োজনে। শেখ মুজিবকে পাকিস্তানের কারাকুঠির থেকে মুক্ত করে আনার জন্য এদের দায়িত্ব দেওয়া হবে। রিক্রুটমেন্টে সাহায্য করার জন্য ভারতীয় সরকার ইতিমধ্যেই 4 জন যুব ও ছাত্র নেতাকে সিলেক্ট করে নিয়েছে। তারা হলেন জনাব শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং জনাব তোফায়েল আহমেদ। ভারতীয় গোয়েন্দা এজেন্সির প্রধান জেনারেল ওবান সিং এর সার্বিক তত্ত্বাবধানে দেরাদুনের অদূরে চাকরাউলে এদের ভারতীয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা ট্রেনিং দেবে। ট্রেনিং পর্যায়ে এবং পরবর্তীকালে ওদের রিঅর্গানাইজড করার দায়িত্বে ভারতীয়দের সাথে আমাদেরও থাকতে হবে। মানে পর্যায়ক্রমে আমরাও হয়ে পড়ব মুজিব বাহিনীর সদস্য। আমাদের কথা শুনে কর্নেল ওসমানী স্তম্ভিত হয়ে গেলেন। হতবাক হয়ে বললেন, হাউ স্ট্রেঞ্জ! এ সমস্ত ব্যাপারে আমি কিছুই জানি না। আই মাস্ট ফাইন্ড আউট ফ্রম দ্য প্রাইম মিনিস্টার হাউ মাচ ডাজ হি নো। অবশ্যই তা আপনাকে জানতে হবে, তবে সেটা করতে হবে বিশেষ সতর্কতার সাথে। অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, তাই বুঝে শুনে কথা বলতে হবে আপনাকে। জনাব তাজউদ্দিনের সাথে আপনার আলাপের পরেই না হয় আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। সেদিনের মতো আমাদের একান্ত বৈঠক শেষ হলো। কর্নেল ওসমানী শুভরাত্রি জানিয়ে চলে গেলেন। আমরা তার ঘরের অপর প্রান্তে মেঝেতে বিছানা পেতে 3 জনই শুয়ে পড়লাম। পরদিন সকালেই কর্নেল ওসমানী জনাব তাজউদ্দিনের কাছে গিয়ে গত রাতের আলোচনা সম্পর্কে আলাপ করে ফিরে এসে জানালেন, প্রধানমন্ত্রীও এই ব্যাপারে কিছুই জানেন না। এ কি করে সম্ভব? দিল্লিতে আমাদের বলা হয়েছে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবকিছুই জানেন। নো বয়েস, হি ইজ অ্যাজ মাচ অ্যাজ ইন ডার্ক অ্যাজ আই অ্যাম অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক হি ইজ লাইং। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে তিনি যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন। অফকোর্স নট এক্সপোজিং এনিওয়ান। তোমরাও যদি আরও কোনো তথ্য সংগ্রহ করতে পারো তবে আমাকে জানাবে। প্রাইম মিনিস্টার ওয়ান্টস টু নো এভরিথিং অ্যাবাউট দিস নেফারিয়াস প্ল্যান। তোমাদের ব্যক্তিগত কার্যক্রম সম্পর্কে ভেবে চিন্তে আমাকে জানিও তোমরা কি করবে, বললেন তিনি। এখানে পাঠকদের জ্ঞাতার্থে BLF পরবর্তীকালে মুজিব বাহিনী গঠন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা সম্পর্কে জেনারেল আরোরার মন্তব্য তুলে ধরা হলো। মুজিব বাহিনী এমন এক বাহিনী
যা মুক্তি বাহিনী থেকে ছিল একেবারে আলাদা। আমি এই বাহিনী সম্পর্কে কিছুই জানতাম না। একদল ছাত্র যারা নির্বাচনের সময় মুজিবের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, তারা অর্থাৎ আওয়ামী লীগের এই তরুণ অংশ আমাদের ইন্টেলিজেন্সকে জানায় তারাই মুজিবের প্রকৃত সমর্থক। তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠালে তারা মুক্তিযোদ্ধাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে। এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। তবে মুক্তি বাহিনীর সাথে যখন তাদের গোলমাল হয়, তখন প্রবাসী সরকার মানে তাজউদ্দিনের সরকার এই বাহিনী সম্পর্কে আমার কাছে জানতে চায়। আমি আমাদের চিফ অফ স্টাফ জেনারেল মানিক শকে এই ব্যাপারে জানাতে বলি। তিনিই আমাকে জানান যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই বাহিনী গড়ে তুলেছে। এই বাহিনী নিয়ে সমস্যা যখন বাড়তে থাকে, তখন দুর্গাপ্রসাদ ধর আমাকে জানালেন মুজিব বাহিনীর ব্যাপারটা বাংলাদেশ সরকারকে না জানানোর কোনো বিশেষ সিদ্ধান্ত নেই। ব্যাপারটা পরিস্থিতির জন্যই বর্তমানে গোপন রাখা হয়েছে মাত্র। এই সাক্ষাৎকারের বিবরণ থেকে বোঝা যায় প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে সত্যি ভারত সরকার এবং এই বাহিনী গঠনের ব্যাপারে অন্ধকারই রেখেছিল নিজেদের স্বার্থে। এবার যে অধ্যায়টি পাঠ করব, এর নাম ঐতিহাসিক সিদ্ধান্ত। জাতির সাথে বেইমানি করে এর হাতে বরে হতেই মন আমাদের বিদ্রোহী হয়ে ওঠে। আমরা আমাদের সিদ্ধান্ত কর্নেল ওসমানীকে জানিয়ে দিলাম। ভারতীয় নীল নকশার সঙ্গে সরাসরিভাবে জড়িয়ে পড়তে চাই না আমরা। রাজনৈতিক একটি দলের স্বার্থ রক্ষার জন্য গঠিত ঠ্যাঙারে বাহিনীর নেতা হওয়ার খায়েশ নেই আমাদের তিনজনের একজনেরও। আমরা এত দূর থেকে জীবনের ঝুঁকি নিয়ে এসেছি অন্য মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবেই যুদ্ধ করব আমরা। কর্নেল ওসমানীর সাজেশন অনুযায়ী গেরিলা অ্যাডভাইজার হয়ে সেক্টর কমান্ডারদের সাহায্য করে মুক্তি ফৌজ গঠন করার দায়িত্ব নিয়ে তখনই কাজে যোগদানের সিদ্ধান্ত জানালাম আমরা। কর্নেল ওসমানী আমাদের জবাবে খুশি হলেন, কিন্তু প্রশ্ন দেখা দিল ভারতীয় কর্তৃপক্ষকে কি বলা যায়। তারা যদি জানতে পারে আমরা ইচ্ছাকৃতভাবে তাদের ইচ্ছার বিরোধিতা করেছি, তবে অবস্থা গুরুতর হয়ে উঠবে। অনেক চিন্তা ভাবনা করে কর্নেল ওসমানী ঠিক করলেন, যদি প্রশ্ন উঠে তবে ভারতীয় কর্তৃপক্ষকে তিনি বলবেন বিএলএফ কিংবা মুজিব বাহিনীর মতো রাজনৈতিক একটি বাহিনী তৈরি করার দায়িত্ব সার্বিকভাবেই থাকা উচিত রাজনৈতিকভাবে সচেতন পরীক্ষিত ব্যক্তিবর্গের হাতে। প্রধানমন্ত্রী এবং তার মতে আমাদের তিনজনের একজনেরও সেই ধরনের রাজনৈতিক ওরিয়েন্টেশন অথবা কমিটমেন্ট কোনোটাই নেই। Therefore, we are not fit for such an important assignment. Some more politically conscious persons have to be found out to lead such a highly politicized force. সময় মতো তাদের এই যুক্তি ভারতীয় কর্তৃপক্ষ মেনে নিয়েছিলেন। ফলে 4 খলিফাকেই দায়িত্ব নিতে হয়েছিল ভারতীয় বাহিনীর সহায়তায় বিএলএফ তথা মুজিব বাহিনী করার। আমরা মুক্তি পেয়েছিলাম রাহুগ্রাস থেকে। আমাকে গেরিলা অ্যাডভাইজার টু দ্য সেক্টর কমান্ডার হিসাবে 8 নম্বর এবং 9 নম্বর সেক্টরে পোস্টিং অর্ডার ইস্যু করে দেন কর্নেল ওসমানী। মতিকেও একই দায়িত্ব দেওয়া হলো 10 এবং 11 নম্বর সেক্টরে। নূরের সব যুক্তিকে খণ্ডন করে প্রায় জোর করেই তাকে কর্নেল ওসমানী পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ কলহকে কেন্দ্র করে বহুমুখী চক্রান্তের সূচনা ঘটে। এবার যে অধ্যায়টি পাঠ করব, এর নাম কলকাতায় অবস্থিত প্রবাসী সরকার এবং মুক্তিযুদ্ধ। 58 নম্বর বালিগঞ্জ, কলকাতা, মুজিবনগর সরকারের পীঠস্থান। লোকাকীর্ণ ছোট্ট একটা জায়গা, প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষা করা ছিল অসম্ভব। বালিগঞ্জের বাড়িটা নেহায়েতই ছোট, সবসময় অসংখ্য লোকজন ভিড় করে থাকে। নিরাপত্তা রক্ষা করা দুষ্কর, কথাটা অতি সত্য। সর্বক্ষণ অগণিত লোক মাছির মতো বনবন করে ঘুরে বেড়াচ্ছে এক কামরা ছেড়ে অন্য কামরায়। কেউ বা এমপি, কেউ বা জাদরেল আমলা, কেউ বা নেতাদের বিশেষ পরিচিত এবং আস্থাভাজন চামচা। এছাড়াও রয়েছে অসংখ্য নেতা, পাতি নেতার ভিড়। গায়ে মানে না সকলেই আপনি মোড়ল, যার যার হাতে প্রত্যেকেই 3.5 হাত। গেটে প্রহরীরা কিছু জিজ্ঞাসা করলেই লঙ্কা কাণ্ড বেঁধে যায়। সবাই যারা আসছেন তাদের ভাবসাব হচ্ছে আমরা কি হনুরে। সবার পরিধানে নতুন নতুন কাপড় চোপড়, হাল ফ্যাশনের অন্ত নেই। দিব্যি হেলে দুলে ঘুরে বেড়াচ্ছেন। দেখা হলে দাঁত বের করে নিজের পরিচয় দিয়ে খাজুরে আলাপ জমিয়ে তুলতে চেষ্টা করছেন। ঢালাওভাবে ভাত, গোস্ত
আর ডাল রান্না হচ্ছে কিচেনে। যে আসছেন সেই খাচ্ছেন নির্দ্বিধায়, কেউ কাউকে কিছু বলছেন না। ভোজনের পর বিভিন্ন ঘরে চেয়ারের উপর, বসার বেঞ্চে, এমনকি টেবিলের উপরও শটান হয়ে শুয়ে পড়ে দিবানিদ্রা কিংবা রাত্রি যাপনের ব্যবস্থা করে নিতে এতটুকু দ্বিধাবোধ করছেন না এ সমস্ত ভিআইপি ব্যক্তিদের দল। প্রত্যেকের হাতে একটা নতুন ব্রিফকেস কিংবা ছোট অ্যাটাচে, কোনো কোনো নেতার কাঁধে ঝোলানো ব্যাগ। তারা যা কিছুই করছেন এ সমস্ত জিনিসগুলোও থাকছে তাদের সাথে সাথে। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময়ও সেগুলো সাথে নিয়ে নেওয়া হচ্ছে, পাছে হারিয়ে যায়। ব্যাপার কি, এই সমস্ত ব্রিফকেস, অ্যাটাচি এবং ঝোলায় কি এমন দুর্লভ জিনিস রয়েছে ভেবেই পাচ্ছিলাম না। রহস্যটা মতি উদ্ঘাটন করলো কিছুদিন পর। ও জানালো, স্যার, সমস্ত ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন থেকে মুক্তি ফৌজের সাথে বর্ডার ক্রস করে আসার সময় ব্যাংক ট্রেজারিগুলো সব উজাড় করে নিয়ে এসেছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। যার ভাগ্যে যতটুকু পড়েছে সেগুলো রাখা আছে এই সমস্ত ব্রিফকেসে, অ্যাটাচিতে এবং ঝোলায়। তাই এগুলোকে এইভাবে হেফাজত করা হচ্ছে। বলো কি, বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন, বলল মতি। একদিন কোনো এক অজানা মহারথী তার মাথার নিচে ব্রিফকেসটা রেখে খাবার পর সুখ নিদ্রা দিচ্ছিলেন। ঘুমের ঘোরে ব্রিফকেসটা মাথার নিচ থেকে সরে গিয়েছিল। আশেপাশে কাউকে না দেখে মতি সেটা চট করে তুলে নিয়ে খুলে ফেলল। ভদ্রলোকের ব্রিফকেসে তালা ছিল না। খুলতেই মতি ও আমার চোখ চড়ক গাছ। এ কি, থরে থরে সাজানো পাকিস্তানি 500 টাকার নোটের বান্ডিলে ব্রিফকেসটা বোঝাই। ব্রিফকেসটা নিয়ে আমরা চুপিসারে কেটে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ভদ্রলোক তার ব্রিফকেসের হদিস না পেয়ে সারা বাড়ি মাথায় তুলে হাই হাই করতে লাগলেন। আরদালিকে পাঠিয়ে ভদ্রলোককে ডেকে পাঠালাম। তিনি এলেন। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত হইচই করছেন কেন? আমার ব্রিফকেস চুরি হয়ে গেছে, তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন। কি ছিল তাতে? আমার কিছু কাপড় ও প্রয়োজনীয় জরুরি কিছু কাগজপত্র ছিল। টাকা সম্পর্কে সবটাই গোপন করলেন ভদ্রলোক। ইতিমধ্যে নূর উঠে গিয়ে পাশের ঘরে কর্নেল ওসমানীকে সবকিছু খুলে বলেছে। সব শুনে কর্নেল ওসমানী আমরা যে ঘরে বসেছিলাম সেখানে আসেন। তিনি ভদ্রলোককে অনেকভাবে জেরা করেন। ভদ্রলোক টাকার কথা সম্পূর্ণ চেপে গিয়ে ঝোলাতে শুধু কিছু কাপড় ও জরুরি কাগজপত্র ছিল সেই কথাই কর্নেল ওসমানীকে জানান। সব শুনে কর্নেল ওসমানী নূরকে আদেশ করেন ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দিতে। ইতিমধ্যেই ব্রিফকেস থেকে প্রায় 12 লাখ টাকা আলাদা করে রেখে দেওয়া হয়েছিল। কাপড় চোপড় ও কিছু কাগজপত্র সহ ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দেওয়া হয়। তিনি তাড়াতাড়ি ব্রিফকেস খুলে দেখেন টাকা ছাড়া অন্য সবকিছুই ঠিক আছে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু অবস্থা বেগতিক বুঝে ব্রিফকেস বন্ধ করে নিয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর সেই ভদ্রলোককে আর কখনো দেখিনি পুরো 9 মাস সংগ্রামকালে। উদ্ধারকৃত টাকাটা প্রধানমন্ত্রীর তহবিলে জমা করে দেয়া হয়। এ ঘটনার অবতারণা এখানে এজন্য করলাম, তখন তথাকথিত মুজিবনগর সরকারের কার্যালয় দেখে বোঝা কষ্ট হতো যে একটি জাতীয় মুক্তি সংগ্রাম চলছে বাংলাদেশে, আর সেই সংগ্রাম পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রবাসী বালিগঞ্জস্থ লোকজন। যে সমস্ত লোকজন তখন অকারণে বালিগঞ্জের বাড়িতে ভিড় করে সর্বদা ঘুরঘুর করতেন, তাদের হাবভাব দেখে মনে হতো সবাই যেন বরযাত্রী হয়ে এসেছেন কোনো দূর দেশ থেকে। কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, নির্বিঘ্নে হেসে খেলে সময় কাটিয়ে আনন্দেই আবার ফিরে যাবেন তারা। এবার যে অধ্যায়টি পড়ব এর নাম 8 নম্বর এবং 9 নম্বর সেক্টরে যোগদান। স্বয়ং কর্নেল ওসমানী আমাকে নিয়ে গিয়েছিলেন 8 নম্বর এবং 9 নম্বর সেক্টরের অধিনায়কদের সাথে পরিচয় করিয়ে দিতে। থিয়েটার রোড থেকে কর্নেল ওসমানী একদিন আমাকে নিয়ে চললেন 8 নম্বর সেক্টর হেডকোয়ার্টার্স বনগাঁয়, সাথে নূর। শহর থেকে প্রায় 90 থেকে 95 মাইল দূরে যশোর বর্ডারের গা ঘেঁষে বনগাঁ। ওখানে পৌঁছে কর্নেল ওসমানী আমাকে পরিচয় করিয়ে দিলেন 8 নম্বর সেক্টর কমান্ডার মেজর ওসমান এবং 9 নম্বর সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জলিলের সাথে। তাদের বিস্তারিত ব্রিফিং দিলেন তিনি। সেখানে পরিচয় হলো বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ, লেফটেন্যান্ট হালিম, ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন সালাউদ্দিন, পুলিশের এসডিপিও মাহবুব, সিএসপি কামাল সিদ্দিকী এবং তৌফিক এলাহি চৌধুরী ও লেফটেন্যান্ট মাহবুবের সাথে।
ওরা সবাই আমাকে সাদর অভিনন্দন জানালেন। দুপুরের খাওয়ার পর কর্নেল ওসমানী নূরকে নিয়ে ফিরে গেলেন। যাওয়ার আগে জানিয়ে গেলেন শীঘ্রই তিনি সেক্টর কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স ডাকবেন কলকাতায়। সেই কনফারেন্সে মুক্তিযুদ্ধের বর্তমান স্তর এবং ভবিষ্যৎ রণকৌশল ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করা হবে। থিয়েটার ছেড়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে পৌঁছে ভীষণ ভালো লাগছিল। মতিও আমি চলে আসার পরপরই উত্তর পশ্চিম সীমান্তের সেক্টরগুলোর দায়িত্ব নিয়ে চলে যায়। শুরু হলো নতুন কর্মজীবন। খুলনা, যশোরের ছিন্নমূল ও বিক্ষিপ্ত অনেক ইপিআর, কিছু সংখ্যক নিয়মিত বাহিনীর সৈন্য, পুলিশ, আনসার, মুজাহিদদের নিয়ে মেজর ওসমানের অধীনে শুরু হয় প্রতিরোধ সংগ্রাম। তার সাথে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা। নড়াইলের তরুণ এসডিও জনাব কামাল সিদ্দিকী, মেহেরপুরের এসডিও তৌফিক এলাহি চৌধুরী এবং মাগুরার এসডিও ওয়ালিউর রহমানও প্রতিরোধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। মেজর ওসমান তার অধীনস্থ সমস্ত নিয়মিত ও অনিয়মিত বাহিনীর সদস্যদের 7টি কোম্পানিতে বিভক্ত করে সীমান্তবর্তী এলাকায় তাদের নিয়োগ করেন। 1. প্রথম কোম্পানি উত্তরে মহেশকুণ্ড বিওপি এলাকায় লেফটেন্যান্ট জাহাঙ্গীরের অধীনে। 2. দ্বিতীয় কোম্পানি তার দক্ষিণে ইছাখালী বিওপি এলাকায়। কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আজম চৌধুরী। 3. তৃতীয় কোম্পানি আরও দক্ষিণে জীবননগর বিওপি এলাকায়। নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। 4. চতুর্থ কোম্পানি কাশিমপুর মুকুন্দপুর বয়রা এলাকায় ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদার অধীনে। 5. পঞ্চম কোম্পানি বেনাপোল কাস্টম চেকপোস্ট এলাকায় লেফটেন্যান্ট আব্দুল হালিমের অধীনে। এ কোম্পানি পরবর্তী পর্যায়ে ক্যাপ্টেন তৌফিক এলাহি চৌধুরী সিএসপির অধীনে দেওয়া হয়। 6. ষষ্ঠ কোম্পানি আরও দক্ষিণে বক্সা কাকডাঙ্গা বেনাপোল থানার এলাকায় ক্যাপ্টেন শফিকুল্লার অধীনে। 7. সপ্তম কোম্পানি ভোমরা এলাকার গোজভাঙায় ক্যাপ্টেন সালাউদ্দিনের অধীনে। মে মাসের শেষে ক্যাপ্টেন সালাউদ্দিনকে হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেওয়ার জন্য চলে যেতে হয় মুজিবনগর তথা 8 নম্বর থিয়েটার রোডে। তখন ওই সেক্টরের দায়িত্ব দেওয়া হয় পুলিশের এসডিপিও মাহবুব উদ্দিনকে। মে মাসের প্রথম সপ্তাহে প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিন, এমপি, ক্যাপ্টেন ওয়াহাব এবং লেফটেন্যান্ট এনামুল হক 8 নম্বর সেক্টরে যোগদান করেন। ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিনকে সেক্টর হেডকোয়ার্টার্সে স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত করা হয়। যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক বাহিনীর বুর্জ ভেদ করে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করতে করতে বর্ডার পেরিয়ে 8 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেন 1st বেঙ্গল রেজিমেন্টের অকুতোভয় সেনারা। বেনাপোল বর্ডার পর্যন্ত মাত্র 188 জন সৈনিককে জীবিত অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছিল হাফিজ। পুরো রেজিমেন্টের বাকি সবাই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। বেনাপোল পৌঁছে সেক্টর হেডকোয়ার্টার্সের কাছেই সে তার ক্যাম্প প্রতিষ্ঠা করে। বনগাঁ বিওপির বিপরীতে মুক্ত এলাকায় বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার পবিত্র দায়িত্ব যথাযথ বীরত্ব ও সাহসিকতার সাথে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে 1st ইস্ট বেঙ্গলের বীর জওয়ানরা শেষ দিন পর্যন্ত পালন করেছিলেন। ক্যাপ্টেন হাফিজ আমার বিশেষ বন্ধু বিধায় ওর সাথেই আমার থাকার বন্দোবস্ত করি। বরিশাল ও খুলনায় একইভাবে 25শে মার্চ রাতের পর থেকে প্রতিরোধে সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব নেন ক্যাপ্টেন জলিল। তিনি ছিলেন আর্মড কোরের একজন সৈনিক এবং পরে মেধা বলে অফিসার হয়েছিলেন তিনি। পুলিশ বাহিনীর অস্ত্রাগার লুণ্ঠন করেই তিনি শুরু করেন প্রতিরোধ সংগ্রাম। তার সাথে যোগ দেন লেফটেন্যান্ট মেহেদি, লেফটেন্যান্ট জিয়া এবং লেফটেন্যান্ট নাসের। এছাড়াও তার সাথে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন শাহজাহান ওমর, লেফটেন্যান্ট খুরশিদ প্রমুখ। লেফটেন্যান্ট খুরশিদ তথাকথিত আগরতলা মামলার একজন আসামিও ছিলেন। এরপর এম.এ. বেগ নামে একজন যুবক এসে 9ম সেক্টরে যোগ দেয়। তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন দক্ষ প্যারাসুট জাম্পার ও ফ্রগম্যান হিসেবে ট্রেনিং প্রাপ্ত সৈনিক বিধায় পরে তাকে নৌবাহিনীতে শিপম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল। 9 নম্বর সেক্টরকে গঠন করা হয় খুলনার কিছু অংশ, ফরিদপুরের কিছু অংশ এবং পুরো বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে। সেক্টর কমান্ডার নিযুক্ত হন ক্যাপ্টেন জলিল। স্বাধীনতা সংগ্রামের প্রথমার্ধে বরিশাল, পটুয়াখালীতে ক্যাপ্টেন মেহেদি, খুলনার সুন্দরবন এলাকায় লেফটেন্যান্ট জিয়া এবং সীমান্তবর্তী এলাকায় ক্যাপ্টেন হুদা যুদ্ধ পরিচালনা করেছিলেন। জুলাই মাসে 9 নম্বর সেক্টরকে পুনর্গঠিত করা হয়।
বরিশাল জেলার দায়িত্ব দেওয়া হয় পাকিস্তান থেকে পালিয়ে আসা ক্যাপ্টেন শাহজাহান ওমরকে। পটুয়াখালীর দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন মেহেদীকে। সুন্দরবন ও খুলনার দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জিয়াকে। পিরোজপুর, বাগেরহাট এলাকায় দেয়া হয় সুবেদার তাজুল ইসলামকে। ক্যাপ্টেন হুদাকে দেয়া হয় সীমান্তবর্তী এলাকা। সেক্টর হেডকোয়ার্টার্স প্রথম স্থাপন করা হয় হাসনাবাদে, পরে সরিয়ে নেওয়া হয় টাকিতে। সেক্টর হেডকোয়ার্টার্সে থাকতেন ক্যাপ্টেন জলিল। অ্যাডজুটেন্ট এর দায়িত্বে নিয়োজিত ছিলেন ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ও মফিজ। এদের সাথে স্টাফ অফিসার হিসেবে ছিল ক্যাপ্টেন আরিফিন। সেক্টরের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল তকিপুর। ইনচার্জ ছিলেন সুবেদার গোলাম আজম। 9 নম্বর সেক্টরের নৌবাহিনীর দায়িত্বে ছিলেন চিফ পেটি অফিসার MU আলম। সুন্দরবনের লেফটেন্যান্ট জিয়ার অধীনে ছিলেন ফুল মিয়া ও মধু। প্রথম পর্যায়ে টাকি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এবং শমশেরনগরে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হলো। এরপর হিঙ্গলগঞ্জের ক্যাম্প উপসা পর্যন্ত বিস্তৃত করা হয়। এরপর বরিশাল, খুলনা অঞ্চলে ক্রমে যুদ্ধ ছড়িয়ে পড়েছিল। এবার যে অধ্যায়টি পড়ব এর নাম ক্যাপ্টেন জলিলকে শাসানো হয়। সীমিত গোলাবারুদ ও অস্ত্র নিয়ে মোকাবেলা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল ক্যাপ্টেন জলিল এবং অন্যান্য অধিনায়কদের। প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদের প্রয়োজনীয়তা দেখা দেয়। এপ্রিলের শেষ সপ্তাহে ক্যাপ্টেন জলিল কোনো সোর্স এর মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় BSF এর সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। তাদের মাধ্যমে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স তাকে কিছু হাতিয়ার ও গোলাবারুদ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো বরিশাল নিয়ে যাবার পথে পথিমধ্যে খান সেনাদের এক আচমকা অ্যাম্বুশ আক্রান্ত হয়ে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে আসেন। প্রবাসী সরকার এবং কর্নেল ওসমানী তার এই ধরনের উদ্যোগে ক্ষেপে ওঠেন। বিশেষ করে কর্নেল ওসমানী তার প্রতি ভীষণভাবে রাগান্বিত হন এবং তাকে সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেন। কিন্তু অন্যান্য কমান্ডাররা এবং আমি ও নূর কোনো রকমে কর্নেল ওসমানীকে বোঝাতে সক্ষম হই যুদ্ধের সেই প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন জলিলের মতো একজন বীর এবং জনপ্রিয় কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া ঠিক হবে না। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশা সৃষ্টি হবে। আমাদের সবার আকুতি এবং অনুরোধে কর্নেল ওসমানী তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, কিন্তু ক্যাপ্টেন জলিলকে ওই ধরনের উদ্যোগ ও গাফুলতির জন্য হুঁশিয়ার করে তাকে শাসিয়েছিলেন কড়াভাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রবাসী বাংলাদেশের অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের একাংশ ওই সিদ্ধান্ত পরিবর্তনে নাকশ হয়েছিলেন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম অন্যান্য অভিজ্ঞতা। আমি সালাম জানাই ওই সমস্ত যুবকদের চেতনা এবং দেশপ্রেমকে যারা মুক্তিযোদ্ধা হিসেবে জাতির মেরুদণ্ড হয়ে উঠেছিলেন। ইতিমধ্যে ঝড়ের বেগে আমার কাজ এগিয়ে চলছে। কৃষ্ণনগর থেকে তকিপুর সমস্ত সেক্টর আমি ঝুটিকা সফর করে বেড়াচ্ছি। আমার মূল দায়িত্ব যুব শিবির ও শরণার্থী শিবির থেকে গেরিলাদের রিক্রুট করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সাথে সাথে সেক্টর ট্রুপসদের প্রশিক্ষণ ও অপারেশনে সাবসেক্টর কমান্ডারদের সাহায্য করা। এরই ফাঁকে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পুনর্গঠিত করার কাজেও ক্যাপ্টেন হাফেজকে সাহায্য করছিলাম যতটুকু সম্ভব। রাত দিন পরিশ্রম করে জুন মাসের মধ্যেই প্রায় 1010 গেরিলা রিক্রুট করে ফেলেছিলাম। তাদেরকে 200 থেকে 500 এর একটি ব্যাচে বিহারের চাকুলিয়া ট্রেনিং ক্যাম্পে 4 থেকে 6 সপ্তাহের ট্রেনিংয়ে পাঠানো হচ্ছিল। একই সাথে যুব শিবির এবং সাব সেক্টরগুলিতেও আমরা কয়েকটি ট্রেনিং ক্যাম্প প্রতিষ্ঠিত করেছিলাম। সেক্টরের নিয়মিত বাহিনীর অভিজ্ঞ সৈনিকরা গেরিলাদের হালকা অস্ত্র, গ্রেনেড, ডেমোলিশন, রেইড, অ্যাম্বুশ, আনআর্মড কমব্যাট, ম্যাপ রিডিং, আরবান এবং জঙ্গল ওয়ারফেয়ার, অবস্টেকলস প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন। লাইভ ফায়ারিংয়ের বন্দোবস্তও করা হয়েছিল টেম্পোরারি রেঞ্জ তৈরি করে। একই সাথে চলছিল মোটিভেশন ক্লাস। এখানে রিক্রুটিংয়ের কাজে নিয়োজিত থাকাকালে একটি অভিজ্ঞতার কথা উল্লেখ না করে পারছি না। যুদ্ধকালে প্রায় 1 লাখের মতো মুক্তিযোদ্ধা ট্রেনিং নেয়, কিন্তু এর মধ্যে শতকরা 1 ভাগও শরণার্থী শিবিরের লোক ছিল না। শরণার্থী শিবিরের আশ্রয় গ্রহণকারী বেশিরভাগ লোকই ছিলেন হিন্দু। তাদের মধ্যে খুব কম লোকের মাঝেই ট্রেনিং গ্রহণ করে শত্রুর মোকাবেলা করার জন্য যুদ্ধে যাওয়ার আগ্রহ দেখা যেত। বাংলাদেশ থেকে পালিয়ে শরণার্থী শিবিরে যারা আশ্রয় নিয়েছিল
তারা পরিবারের সব সদস্য নিয়েই সেখানে থাকত। জীবন বাঁচানোর জন্য দুবেলা দুমুঠো আহারের নিশ্চয়তাও শিবিরে তাদের ছিল। বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা করার মতো তাদের খুব বেশি কেউই ছিল না। শিবিরে তাদের জীবনের নিরাপত্তাও ছিল। তাদেরকে নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা কারা করছে, কিভাবে করছে, এ নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা ছিল না। মনে মনে হয়তোবা তারা চাইতো কষ্টের কাজটুকু অন্যে করুক, তারা একদিন ধীরে সুস্থে ফিরতে পারলেই হয়। শরণার্থী শিবিরের বাসিন্দাদের মধ্যে অনেকেরই আবার পশ্চিমবঙ্গে আত্মীয় স্বজন বিভিন্ন শহরে গ্রামে পার্টিশনের সময় এসে স্থায়ী বসতি স্থাপন করেছিল। মুক্তিযুদ্ধে যোগ দেবার চাপ এড়াতে বয়স্করা যুবকদের বর্ডার থেকে দূরে তাদের আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিত। ওরা সেখানে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন পেশা গ্রহণ করে জীবন চালাত। শরণার্থীদের মধ্যে এবং নিছক প্রাণের ভয়ে যারা দেশ ত্যাগ করেছিল তাদের মধ্যে সুবিধাবাদী মনোবৃত্তি লক্ষ্য করা গেছে। যুদ্ধে তাদের বিশেষ কোনো অবদান ছিল না, কিছু থাকলে তা ছিল তাদের পরিস্থিতি সাপেক্ষে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে নয়। অনেক ক্ষেত্রে শরণার্থী শিবিরগুলোতে খুঁজেও সমর্থ লোক পেতাম না, পাওয়া যেত শুধু বুড়ো মানুষ, শিশু ও মহিলাদের। এরই বিপরীত অবস্থা ছিল যুব শিবিরগুলোতে। হাজার হাজার তরুণ, যুবক, ছাত্রছাত্রী, সমাজের অন্যান্য পেশাজীবী, সমর্থ ছেলেদের ভিড়ে প্রতিটি যুব শিবিরই ভরে থাকত সবসময়। বাসস্থানের সংকুলনের অভাবে অনেককে ফিরিয়েও দেওয়া হতো বাধ্য হয়ে। তারা তাদের আত্মীয় পরিজনদের বাংলাদেশে ফেলে রেখে ছুটে আসতো সমস্ত ঝুঁকি নিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ট্রেনিং গ্রহণ করে হাতিয়ার নিয়ে বাংলাদেশে ফিরে গিয়ে খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা অতি কষ্টকর পরিবেশে যুব শিবিরে দিনের পর দিন আধ পেটা খেয়ে অনেক ক্ষেত্রে অভুক্ত থেকে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করত কবে তাদের রিক্রুট করে ট্রেনিংয়ে পাঠানো হবে। শত কষ্টেও তাদের মনোবল ভেঙে পড়তে দেখিনি। প্রত্যেকের মধ্যে দেখেছি প্রতিশোধের স্পৃহা এবং দেশকে স্বাধীন করার অঙ্গীকার। আজ একটি কথা স্পষ্ট করে স্বীকার করছি, শরণার্থী শিবিরে পালিয়ে আশ্রয় গ্রহণ করে যারা নিরাপদ জীবনযাপন করেছিল তাদের তুলনায় হাজার রকমের ভয়ভীতি, অজানা আশঙ্কা ও সমূহ বিপদের মোকাবেলা করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি যারা দেশেই থেকে গিয়েছিল, স্বাধীনতার জন্য তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদানের মূল্য কোনো অংশে কম নয়। তাদের অনেককেই দিতে হয়েছে চরম আহুতি। তাদের আত্মত্যাগের স্পৃহা, আবেগ এবং দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয় ছিল জাতির গর্বের বিষয়। তাদের ওই ধরনের চারিত্রিক মনোবল দেখে আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্রই দাবিয়ে রাখতে পারবে না। দেশ একদিন স্বাধীন হবেই। আল্লাহ কখনোই তাদের এই ধরনের নিঃস্বার্থ ত্যাগ ব্যর্থ হতে দেবেন না। জনগণ, বিশেষ করে তরুণ সমাজের এমন স্বেচ্ছাপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় মুক্তি সংগ্রামে যোগদানের নজির বিশ্বে খুব কম জাতির স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে খুঁজে পাওয়া যায়। গণচীন, সোভিয়েত ইউনিয়ন, ইন্দো চায়না, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা, পূর্ব ইউরোপের এ ধরনের গর্বের দাবি করতে পারে না। এই সমস্ত দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে বৃহত্তর কোনো সংঘর্ষের সুযোগ কিংবা যুদ্ধকালীন এবং এর পরবর্তী অবস্থাতে প্রয়োজনীয় রাজনৈতিক এবং সামরিক প্রস্তুতির পর। এই সত্য খণ্ডাবার কোনো সুযোগ নেই। অন্য কেউ নয়, শুধুমাত্র তারাই ইতিহাস সৃষ্টি করেছে। যদি কোনো গোষ্ঠী, পার্টি এককভাবে নিজেদের স্বাধীনতার চ্যাম্পিয়ন হিসেবে মনে করে, তবে সেটা হবে সত্যের বরখেলাপ এবং এক অমার্জনীয় ধৃষ্টতা। সার্বিকভাবে স্বাধীনতার কৃতিত্ব দেশের জনগণের এবং বিশেষভাবে নিঃস্বার্থ ত্যাগী মুক্তিযোদ্ধাদের। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম বিনা মেঘে বজ্রপাত। কর্নেল ওসমানী পদত্যাগ করলেন। এই গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক অধিনায়কদের মহাসম্মেলনের প্রাক্কালে। ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জলিলের ফোর্ট উইলিয়ামের পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সদের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল। ভারতীয় সরকার শুধুমাত্র প্রবাসী সরকার এবং মুক্তিবাহিনী সদর দপ্তরের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক গভীরতাকে নিয়ন্ত্রণ করছিল তা নয়, তারা ক্ষমতাধর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল। অত্যন্ত চতুরতার সাথে তারা তাজউদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে তাকেও দুর্বল করে চাপের মুখে রাখছিল যাতে তিনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বাধ্য হন। অপরদিকে মুজিবনগর সরকার ও মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক জনাব ওসমানীর মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল ওসমানীর ক্ষমতা সীমিত করে রাখা হচ্ছিল একইভাবে।
কর্নেল ওসমানীকে সাইড ট্র্যাক করে প্রবাসী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের এ ধরনের কার্যকলাপে কর্নেল ওসমানী অতি যুক্তিসঙ্গত কারণেই ভীষণভাবে অপমানিত বোধ করছিলেন। তার বক্তব্য ছিল পরিষ্কার। ভারত বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বক্তব্য অনুযায়ী মানবিক কারণে সাহায্য দিতে সম্মত হয়েছে, সেটার জন্য বাঙালি জাতি কৃতজ্ঞ। কিন্তু স্বাধীনতা সংগ্রামটা পূর্ব বাংলার 8 কোটি বাঙালির নিজস্ব সংগ্রাম। এই সংগ্রাম তাদেরই সংগঠিত করতে হবে। যে কোনো ত্যাগের বিনিময়ে তাদেরকেই অর্জন করতে হবে জাতীয় স্বাধীনতা। সংগ্রামের নেতৃত্ব ও সব দায়িত্ব থাকতে হবে মুক্তি ফৌজ কমান্ড ও প্রবাসী বাংলাদেশ সরকারের অধীন। জনাব ওসমানী নীতির এ প্রশ্নে কখনোই আপোস করেননি। এ বিষয় নিয়ে তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বের সাথে অনেক বিতর্ক হয়েছে তার, কিন্তু তার এই নীতির প্রতি সমর্থন দেননি আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব ও গণপরিষদ সদস্যরা। ইতিমধ্যেই 8ই জুলাই কলকাতার সেক্টর কমান্ডারদের সম্মেলন ডাকা হয় কর্নেল ওসমানীর নির্দেশে। কিন্তু সম্মেলনের কয়েকদিন আগে হঠাৎ করেই একদিন ঘটল এক ঘটনা। ক্যাবিনেট মিটিংয়ে কর্নেল ওসমানী প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বললেন, ভারতের গোয়েন্দা ও সেনাবাহিনীর কর্তৃপক্ষ যদি মুক্তিযুদ্ধের ব্যাপারে একতরফা সিদ্ধান্ত নিয়ে তাদের কার্যক্রম চালাতে থাকেন, তবে শুধুমাত্র শিখণ্ডী কমান্ডার ইন চিফ হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নেব। তিনি মিটিংয়ে জনাব তাজউদ্দিনকে প্রশ্ন করেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামটা কাদের সংগ্রাম? এটা যদি ভারতের সংগ্রাম হয়ে থাকে, তবে আমরা সবাই কি তাদের হাতে ক্রিয়ানক হয়ে ইসলামাবাদ থেকে দিল্লিতে তথাকথিত স্বাধীন বাংলাদেশের রাজধানী স্থানান্তরের প্রচেষ্টায় লিপ্ত রয়েছি? ওই বক্তব্যের পর তিনি একটি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে সকলকে স্তম্ভিত করে সভাকক্ষ ত্যাগ করেন। কথাটা মুহূর্তের মধ্যে সমস্ত থিয়েটার রোড হেডকোয়ার্টার্সে ছড়িয়ে পড়ল। আমরা ইয়ং অফিসার যারা সেখানে উপস্থিত ছিলাম, তাদের মাঝে ভীষণ উত্তেজনা সৃষ্টি হলো। আমাদের হাবভাব দেখে কয়েক মিনিটের মধ্যে থিয়েটার রোড ছেড়ে সংসদ সদস্যদের দল, মন্ত্রীবর্গ সবাই কেটে পড়লেন। আমরা সোজা প্রধানমন্ত্রীকে গিয়ে অনুরোধ জানালাম, যে করি হোক কর্নেল ওসমানীকে আপনার আশ্বাস দিতে হবে যাতে তাকে বাইপাস করে ভারতীয়রা কোনো কিছু না করে। আপনি যদি এই আশ্বাস তাকে দিতে পারেন, তবে আমরা তাকে তার পদত্যাগপত্র ফিরিয়ে নিতে অনুরোধ জানাবো এবং যে করি হোক তাকে রাজি করাব। এটা যদি আপনি করতে ব্যর্থ হন, তবে 2 দিন পর সেক্টর কমান্ডারদের যে মিটিং এখানে হবে, তার পরিণতি কি হবে সেটা আপনি নিশ্চয়ই ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন। আপনাকে শুধু এতটুকুই বলছি, আমাদের মুক্তিবাহিনীর একজন সৈনিক বেঁচে থাকতে কর্নেল ওসমানীর গায়ে এতটুকু আঁচড় কেউ দিতে পারবে না। আমরা কেউ তার এতটুকু অপমান বরদাস্ত করব না। তাছাড়া তার বক্তব্যে যুক্তি রয়েছে। আগে আপনি বলেছেন বিএলএফ মুজিব বাহিনী গঠনের ব্যাপারে আপনি কিছুই জানতেন না। এই খবর আপনি জানতে পেরে নাকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার অ্যাডভাইজারদের সাথে এর প্রতিবিধান করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের সিদ্ধান্ত নেহায়েত অপারগ হয়েই মেনে নিতে বাধ্য হয়েছেন। আপনাদের এই ধরনের অপারগতার সুযোগে তারা তাদের নীল নকশার জাল বিস্তার করে চলেছে। তাদের জালে আটকা পড়ে থাকা নির্জীব বাংলাদেশ আমাদের কাম্য নয়। পরনির্ভরশীল পঙ্গু বাংলাদেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার বাঙালি রক্তের গঙ্গা বইয়ে দিচ্ছে না বাংলাদেশের পথে প্রান্তরে। আমরা তথা আপামর জনসাধারণ বাংলাদেশকে স্বাধীন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। পৃথিবীর অন্যান্য জাতি যদি 12 বছর, 15 বছর, 20 বছর রক্তক্ষরণের ত্যাগ স্বীকার করে নিজেদের শক্তির বলে তাদের দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা অর্জন করে থাকতে পারেন, তবে আমরাই বা পারব না কেন আমাদের নিজ শক্তিতে স্বাধীনতার সূর্যকে হানাদার বাহিনীর কবল থেকে ছিনিয়ে নিতে? পৃথিবীর অনেক জাতি তাদের মুক্তি সংগ্রামে মিত্র দেশের সহযোগিতা গ্রহণ করেছে সংগ্রামকালে, কিন্তু তাই বলে তারা নিজেদের সত্তাকে তো বিকিয়ে দেয়নি। আপনি প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে সবকিছু দেখে বুঝে শুনে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দৃঢ়তার সাথে সমস্যার মোকাবেলা করে এগিয়ে যাওয়া। আপনি যদি সততা ও আন্তরিকতার সাথে এগিয়ে চলেন, তবে আপনি আপনার যাত্রাপথে নিঃসঙ্গ হবেন না। এই ছিল আজকের পর্ব। আশা করছি মেজর ডালিমের কথায় আজ আপনারা ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের সাথে থেকে এই অবিস্মরণীয় যাত্রার অংশ হন, যেখানে আমরা ইতিহাসের পেছনের ঘটনা ও অজানা গল্পগুলো তুলে ধরি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি,
তারাও করে ফেলুন আমাদের বই কথা কয় চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।